ধন্যবাদ। আমাদের আজকে একটা সুবিধা আছে। আমাদের অন্যান্য কেটক সেশন যখন আমরা করি, তখন আমাদের কিছুটা সময় ব্যয় করতে হয় যে হ্যাঁ, আমাদের যারা অতিথি তাদের পরিচিত করার জন্য। কিন্তু হ্যাঁ। আজকে আমরা এমন একজনকেই পেয়েছি, যার কোনো পরিচিতির দরকার পড়ে না। যাকে আমরা সকলে সে চিনি। কি? যিনি সে কি? আমার পরিচয় প্রয়োজন নেই? দরকার নেই। আমরা আমি সবাই নিজেই আপনাকে আপনাকে চিনি। চিনলাম না। আপ আপ আমরা আপনাকে সবাই চিনি। সকলের আপনি আমাদের হলেন ভগবান। পরিচয় ভগবানের পরিচয় লাগে না। আরে বাবা! যদি আপনি আমাকে চিনে থাকেন, একটা একটা ছোট মুখে বড় কথা বলছি। আর যদি আমাকে চিনে থাকেন, তাহলে দয়া করে আমাকে বলুন না আমি কে? ওই যে আমি কি? রাজদীপ আমাদের একজন বললেন এক্ষুনি, রাজদীপ বললেন যে ভগবানের পরিচয় লাগে না। আরে কাজেই বাবা! বাপরে বাপ! উপলব্ধি করতে হয়, তাই তো? হ্যাঁ, উপলব্ধি করতে হয়। আর আমাকে আ চিনিয়ে দিতে গেলে গলার মধ্যে দড়িটা দিতে হয়। তা আমি সত্যি আ কথা। ব্যক্তিগতভাবে আমি যেহেতু আপনার সঙ্গে কথা বলছি, আমার জীবনের একটা আ হুম, বৃত্ত প্রায় সম্পূর্ণ হচ্ছে আজকে। এবং কেন হচ্ছে সেটা যদি আপনাকে বলতে হয়, তাহলে আমার একটা বড় ধৃষ্টতা আপনি যদি ক্ষমা করে দেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাই এবং সেটা হচ্ছে আমার একটা ম্যাজিক। আ এবং সেই ম্যাজিকে আমি হুম, আমার এবং আপনার আ হ্যাঁ। অ্যাব্রাকাডাব্রা, হোকাস পোকাস, গিলিগিলিগে, ইন্দ্রজাল করে আমার এবং আপনার দুজনের বয়সই প্রায় ৩৭ বছর কমিয়ে দেব। আমি করি সেই ম্যাজিকটা? আমি আ আপনি আমার স্ক্রিনটার দিকে একটু তাকান। আ আপনার স্ক্রিনটার দিকে। আমি চট করে অ্যা আমার একটা স্ক্রিন শেয়ার করছি। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আ এই যে ছবিটি, এটি প্রায় ৩৭-৩৮ বছর আগে তোলা এবং আপনার ডানদিকে আপনার প্রায় বগল দাবা হয়ে যে ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে আছে, সে হ্যাঁ। এই অধম আজ থেকে প্রায় ৩৭-৩৮ বছর আগে। ফলে সেইজন্যই আমি বলছি এটা আমার ব্যক্তিগত জীবনে একটা প্রায় বৃত্ত সম্পূর্ণ হওয়া। ওই ছোট বয়সে আ গোল, গোল চোখ করে মুগ্ধ বিস্ময়ে যে আপনার ম্যাজিক দেখতাম, আর আজকে এই ৪৫ বছর বয়সে দাঁড়িয়ে আপনার সঙ্গে আবার কথা বলতে পারছি আজকে। আ আমার কাছে এটি একটি পরম সৌভাগ্য এবং আ বা এবং আমি নিশ্চিত শুধু আমার কাছে কেন, আমাদের যে সমস্ত সদস্য, আমাদের যে সমস্ত ছোট, ছোট ছাত্রছাত্রী আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে, তাদের কাছেও এটি একটি পরম প্রাপ্তি, আপনার উপস্থিতি, আপনার সঙ্গে কথা বলা। আ আ তা যেহেতু আমরা এখানে গেলাম এবং আমি যখন বললাম যে আপনাকে ম্যাজিক দেখাবো এবং তারপরে শুধুমাত্র একটা ছবি দেখালাম, অনেকেই হয়তো যারা জয়েন করেছে এখানে তারা মনে, মনে ভাবছে যে হাসছে যে, "এ কি? এটা একটা ছবি দেখিয়ে বলছে ম্যাজিক দেখাচ্ছে।" তা হ্যাঁ, এইখানেই আমি অন্য সব কথায় যাওয়ার আগে আপনারই একটা কথায় ফিরে আসি যে আপনি প্রায়ই বলেন, "What is magic today is science tomorrow." রাইট? এবং ঠিক। এটা প্রায়ই বলে থাকেন, আমি আপনার থেকে শুনেছি। তা আ আজ থেকে ধরুন ২০০ বছর আগে এরকম ছবি দেখানো তো প্রায় ম্যাজিকের পর্যায়েই পড়তো। তা এই ব্যাপারে আমাদের একটা প্রশ্নও আছে। আমাদের একটি ছোট্ট খুদে আমাদের সদস্য আছে। সেই খুদে সদস্যর একটা প্রশ্ন আছে। সৌম্য, তুই যদি একটু ইধান্তকে আ আনমিউট করিস আর ভিডিওটা অন করিস, তাহলে ইধানকেই আমি চাইবো ওই প্রশ্নটা প্রদীপ বাবুকে করুক। কি প্রশ্ন ভাই? হ্যাঁ, বলছে ও। ওর বয়স আ ১৩ বছর এখন। তা ও, ও তার মানে ও যথেষ্ট বড়। আমার হ্যাঁ, তা সমবয়সী। ইধান, তুমি তোমার একটা প্রশ্নটা বয়সের করো। পর একটা বয়সের পর সবাই সমবয়সী হয়ে যায়। আর আপনি তো চিরকালই জুনিয়র। ফলে আপনি তো হ্যাঁ, কোনদিনই আমি সিনিয়র জুনিয়র নন। সেই। আমি কতটুকু নিয়ার টু হার্ট কিন্তু জানি না। তবে আমি জুনিয়র। তা ইধান, তুমি তোমার প্রশ্নটা যদি করো। ম্যাজিক সায়েন্স বা আর্ট? ম্যাজিক দুটোই। ম্যাজিক হচ্ছে একটা আর্ট অফ ক্রিয়েটিং ইলিউশনস ফর দ্য কজ অফ এন্টারটেইনমেন্ট। বুঝলে হুম। তো? আর যেটা ম্যাজিকের মূল রহস্য, আসল ব্যাপারটা টোটালি হচ্ছে বিজ্ঞান। আজকে আমি যদি একটা মোবাইল ফোন নিয়ে, মনে করো তুমি আর আমি আহ, এক সম্রাট আকবরের কাছে সবাই গেলাম, গিয়ে বললাম যে হবে না, আমরা না আহ, আহ, আমি আমি ইন্ডিয়া থেকে এসেছি, আর ওই এই বন্ধুটা আমাদের ইউএসএ থেকে আসছেন। উনি তো বুঝবেন না ইন্ডিয়া কোথায় ইউএসএ কোথায়। বললাম তা না, আমি কিছুক্ষণ থাকবো আর চলে যেতে হবে, আপনার সঙ্গে একটা সেলফি তুলবো।
বলে আমি আকবরের সঙ্গে ছবি তুললাম। ও বললো যে তুমি ওই হাতে কালো বস্তুটা কি বাবা? সে কি তখন মোবাইলটা কি বুঝতে পারবে যে উম, এটা একটা ডিভাইস, আমাদের সঙ্গে পরস্পরের মধ্যে কথা বলা যায়, ছবি তোলা যায়, স্টোর করে রাখা যায়। ওর কাছে বলবো যে এটা ছোট্ট একটা ম্যাজিক, একটা এইটুকু একটা জিনিস, তার মধ্যে মানুষ ঢুকে যাচ্ছে, ছবি ঢুকে যাচ্ছে, কথাগুলো ঢুকে যাচ্ছে, আর আর অনেক কিছু হচ্ছে। ওর কাছে কিন্তু ম্যাজিক হয়ে যাবে। কিন্তু আসলে এটা কি ম্যাজিক? এটা সায়েন্স, সায়েন্সের একটা এফেক্ট, একটা প্রোডাক্ট। আমাদের সোজা কথায় কারণটা না বুঝলে ঘটছে, কিন্তু কারণটা হয়নি, জানি না আমি, তখন বলি ম্যাজিক। আর যিনি কারণটা বুঝে যাই তখন বলি বিজ্ঞান। যেটা হুম জানা আর অজানা তার মধ্যে। এই যেমন ধরো, আমার এই হাতটা, এই হাতে হুম রাখলাম, আর এই হাতটা এর উপর দিয়ে একে মারলাম, এই চুম্বক হয়ে গেল এটা, বুঝতে পারলে? হুম কেন কি এ কিন্তু চুম্বক হয়? চুম্বক হয় না। আমি চুম্বকের মতো অভিনয় করলাম, অ্যাক্টিং করলাম, হুম বুঝলে তো? সুতরাং এটা আর্ট, একটা অবাস্তব একটা যে জিনিসটা হ্যাঁ তুই করো, চেষ্টা করো। এই তো পারছো, তাহলে তুমি একটা ম্যাজিশিয়ান, বুঝতে পারলে? যেটা নাকি লোকেরা বুঝে ফেলে যে না এটা অ্যাক্টিং করছে, এটা চুম্বক হয় না, তাহলে তো জল ভাত হয়ে গেল। কিন্তু যেই নাকি ওরা বুঝবে যে হাত দুটো লাগলো কি করে, হাতে কি আঠা আছে, নাকি হাতের মধ্যে মধ্যে ম্যাগনেট আছে এক দুটো, হুম না, ওরা তখন বিজ্ঞানের এদিক ওদিক ঘুরে বেড়াবে। কিন্তু আমরা জানি আমরা আর্টিস্ট, আমরা অভিনয় করছি। আমি যদি এরম করি, হুম আর একটু বেশি অভিনয় করলাম যে উল্টা পর্যন্ত ট্রেনে আছে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ তোমার আচ্ছা, নাম কি? ইধান্ত ওয়াও! হুম আমি ইধানকে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার সঙ্গে বন্ধু হবে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, উই আর ফ্রেন্ডস। হুম তুমি যখন ইধানকে ইন্ডিয়াতে আসবে আবার, বলে নিন, সরি। না, ইন্ডিয়াতে এলে পরে আমার বাড়িতে আসবে, বুঝলে? আচ্ছা আমি তোমাকে অনেক ম্যাজিক দেখাবো। হুম আচ্ছা, ইধান্তের কথা যেহেতু এলোই সেই জন্য আমি যেইটা বলিনি আপনাকে, আপনার পরিচয় আমরা সবাই জানি, কিন্তু আমাদের একটা পরিচয় ছোট্ট করে আপনাকে দিয়ে দিই। হ্যাঁ, আমাদের একটা খুবই আহ, শিশু সংস্থা বলতে পারেন, আমরা 2024 সাল থেকে কোরক বাংলা শিক্ষালয় বলে একটি বাংলা স্কুল থেকে শুরু করেছি। গত বছর আমাদের এই স্কুলে প্রায় 34 জন ছাত্রছাত্রী, যাদের হয়তো জন্ম আমেরিকায় বা এখানে বড় হয়েছে, যাদের বাংলার সঙ্গে সেভাবে যোগাযোগ নেই, তারা আমাদের স্কুলে বাংলা শিখেছে। এবছর আমাদের প্রায় এখনো পর্যন্ত 37 জন ছাত্রছাত্রী অলরেডি এনরোলড আমাদের। খুব ভালো, এবছর আমরা ক্লাস খুব শুরু ভালো। করছি এইবার। তা হ্যাঁ, ইধান্ত আমাদের একজন ছাত্র। তা ইধান্ত আমাদের স্কুলে পড়াশোনা করে এবং বাংলা শেখে। ফলে আমরা এইভাবেই কাজ চালিয়ে যাই। আমরা কে টক্স, এই যে অতিথি বক্তা সিরিজটা শুরু করেছি গত বছরের সেপ্টেম্বর মাসে। এবং সেই ক্ষেত্রে আরো একটা পরিচয় না দিলে নয়। যিনি আজকে আপনার বাড়িতে গেছেন, মৌমিতা, মৌমিতাকে আমি বলি, আমাদের যেমন বিভিন্ন সরকারি প্রকল্প থাকে, সবুজ সাথী ইত্যাদি, তেমনি মৌমিতাকে আমি বলি কোরক সাথী। তা মৌমিতা আমাদের যদিও এখানে থাকে না, কিন্তু আমাদের যে প্রথম সেশনটা হয়েছিল হ্যাঁ, আমরা করেছিলাম আর্টিস্ট যোগেন চৌধুরীর সঙ্গে, এবং সেই প্রথম দিন থেকে মৌমিতা আমাদের সঙ্গে আছে। ফলে আমি এই সুযোগে মৌমিতাকেও একটা ধন্যবাদ জানিয়ে দিই যে এই আমাদের সহযোগিতা করার জন্য। তা আমরা এই স্কুল থেকে যোগেন চৌধুরীর সঙ্গে যেরকম করেছি, সেরকম আমাদের যে শেষ বাঙালি পর্বতারোহী যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, আমাদের চন্দননগরেরই পিয়ালি বসাক, তার সঙ্গে কথা বলেছি। স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমরা রামকৃষ্ণ মিশনের একজন অধ্যাপককে দিয়ে স্বামী বিবেকানন্দের জীবন এবং কাজ নিয়ে কথা বলেছি। আহ, এইবার যেমন আপনি আছেন, সেরকম এরপরে আমাদের আছে চন্দননগরের যিনি দুর্গাপুজোর আলোক শিল্পী, আলোক শিল্পকে যিনি গোটা পৃথিবীতে নিয়ে গেছেন, শ্রীধর দাস।
তার সঙ্গে আমরা কথা বলবো। শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখক, তার সঙ্গে কথা বলবো। সব্যসাচী চক্রবর্তী অভিনেতা, তার সঙ্গে কথা বলবো। তসলিমা নাসরিনের সঙ্গে কথা বলবো। তা আপনাকে দিয়েই আমাদের সৌভাগ্য, এবং আপনার আরো বেশি সৌভাগ্য যে, কারণ আপনি হচ্ছেন একজন আদ্যোপান্ত মনে প্রাণে বাঙালি, এবং আপনি খুব গর্ব অনুভব করেন বাঙালি হিসেবে, আমরা সেটা জানি। কাজেই আপনার থেকে একজন হয়তো বেটার পার্সন টু স্টার্ট দিস সিরিজ উডন্ট হ্যাভ বিন পসিবল। তা সেখানে আমি আরেকটা কথা জিজ্ঞেস করি। আপনাদের তো পরিবারে প্রায় ৫-৬ জেনারেশন ধরে আপনারা জাদুর সঙ্গে যুক্ত। আমি হচ্ছে 8 নম্বর। ও ৮ আমার নম্বর বাবা জেনারেশন। 7 নম্বর। আমার ঠাকুরদা হচ্ছে 6 নম্বর। তার বাবা 5 নম্বর। এভাবে জেনারেশন ওয়াইজ আমি শো করছি। আমরা আমি হচ্ছি 8 নম্বর। বাবা ছিলেন 7। আর আমার মেয়ে মানেকা, ও হচ্ছে 9 নম্বর। ওরে বাপ রে বাপ! তা এইখানে আমার একটা কৌতূহল আছে। আমরা আপনাকে ম্যাজিশিয়ান হিসেবে জানি। পিসি সরকার গোটা পৃথিবী বন্দিত ম্যাজিশিয়ান। কিন্তু যেটা অনেকে আমরা জানি না, যে আপনি ডক্টর পিসি সরকার সরকার বট। আপনার অ্যাপ্লাইড সাইকোলজিতে একটা ডক্টরেট ডিগ্রি আছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। হ্যাঁ, তা আপনি এরকম একটা জাদু পরিবার থেকে আসেন, এবং হ্যাঁ, এরকম একটা হেরিটেজ, আপনার বাবা পৃথিবী বন্দিত জাদুকর ছিলেন, এবং হ্যাঁ। সেখানে যদি আপনি জাদু করবেন ঠিকই করে থাকেন, তাহলে আপনি এত দূর পড়াশোনা করতে গেছিলেন কেন? আপনি আরো আগে কেন শুরু শুনুন, করেন? আমি একদম খুলে বলছি। আমি আমার বাবাকে মনে হতো যে আমার দুটো বাবা। একটা হচ্ছে বাড়ির বাবা, আর একটা হচ্ছে স্টেজের বাবা। আর দুজন দুইজন যে একই ব্যক্তি আমি জানতাম না। আমি মাকে বলতাম যে তুমি না ওই স্টেজের বাবাটাকে বেশি ভালোবাসো, তুমি এই বাড়ির বাবাটাকে না ভালোবেসো না। এই বাবাটাকে বিয়ে করেছো কেন? এই বাবাটা খালি আমাকে পড়া ধরে, আমাকে বকে, নাক দিয়ে জল বেরোলে পরে ধমক দেয়। আর ওই বাবাটা, স্টেজের বাবাটা, সে আমার কোনোদিনও বকেনি। বকেনি। কি সুন্দর জামা কাপড় পরে, কত ম্যাজিক দেখান। আর এই বাবাটা তো ম্যাজিকই পারেন না, খালি বাড়িতে বসে আর আমাদের বকে। আমি সবাই হাসতেন। আর ওই হাসা দেখে আমার একটু অবাক হতাম যে ওরা হাসছে কেন। মাকে বলতাম যে বাবা, আমার বাবা কত উঠলেই তোমরা হাসো কেন? বোকা, দুজন একই লোক। এই বাবাটাই স্টেজে গিয়ে পোশাক পরে ম্যাজিক দেখায়, ওটা আলাদা লোক নয়। আমি বিশ্বাস করতে পারতাম না। আমি সেই জন্য বাবাকে না খুব ভালো করে দেখতাম। আর বাবার যে দপ্তরটা, সেখানে আমাদের ঢোকা নিষেধ ছিল। বাবা বলতেন মাকে যে খুব সাবধানে ইয়ে করো, দেখো এটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক, একে ঢুকলে নাকি বেরোনো যায় না। কথাগুলো মানে না বুঝতাম না আমি, কিন্তু এখন বুঝতে পারি। শিল্পের জগৎ একটা ওয়ান ওয়ে ট্রাফিক। যদি কেউ গভীরে যায় ম্যাজিকের মধ্যে, আর ফিরে আসে না। আরো গভীর, আরো গভীর, আরো গভীর চলে যায়। যেমন নাকি আমার অবস্থা। আমি বাবাকে বলেছিলাম যে বাবা, তুমি তো আমার বাবা, তুমি আমাকে ম্যাজিক শেখাও না কেন? বাবা বলেছিলেন, ম্যাজিক তো, ম্যাজিক একটা বিদ্যা, জাদু বিদ্যা। বিদ্যে অর্জন করতে গেলে পেটে বিদ্যে থাকার দরকার। আর আমি তখন গ্রাজুয়েট হয়েছিলাম, সায়েন্স গ্রাজুয়েট। আমি বাবাকে আমার ডিগ্রি দেখিয়ে বললাম, বাবা তুমি হয়তো জানো না, আমি গ্রাজুয়েট, আমি বিএসসি পাশ করেছি। বাবা বললেন, তুমি সায়েন্স নিয়ে শুধু পড়েছো, হতে চাইছো আর্টিস্ট, তোমার তো এন্ট্রি নেই এর মধ্যে। আমি ভাবলাম আর্টস নিয়ে পড়তে হবে, বাবা বলছেন, মানে একটু বুঝতে পারিনি। আমি না গোপনে ওই লিটারেচার নিয়ে পড়ে 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 পরীক্ষা বসে পড়লাম। আমি বিএ পাসটাও করলাম, স্পেশাল বিএ। আমার দুটো ডিগ্রি, বিএসসি এবং বিএ, আমি দুটো নিয়ে বাবার কাছে গেলাম। আমি ডাবল গ্রাজুয়েট। আমি বিএসসি পড়ে পাশ করেছি, বিএও পাশ করেছি, এবার তো ম্যাজিক করতে পারি। বাবা তখন বললেন, সময় নষ্ট করেছে। কেন?
ম্যাজিক কি জাদুকরের হাতে জন্মায় নাকি স্টেজে জন্মায়? না, ম্যাজিক জন্মায় দর্শকের মনের মধ্যে, যুক্তির মধ্যে দিয়ে। অযৌক্তিক ঘটনাটাকে যদি, কবিগুরু বলেছেন মিথ্যেটা সত্যি আছে কোনোখানে। আর ওনার যে ম্যাজিশিয়ান নামে কবিতাটা, তার প্রথম লাইন হচ্ছে, যখন যা হয়েই থাকে সেটা তো হবেই, ঘটলো না তবে সেটা ম্যাজিক তবেই। এইভাবে উনি এক্সপ্লেন করেছেন যে ম্যাজিক যেটা নাকি ঘটবার নয়, সেটাকে ঘটাবার সেই অভিনয় করো বা সত্যি সত্যি করো, সেটা জাদুবিদ্যা। তো যাই হোক, ম্যাজিকের কল্পনাটা হচ্ছে দর্শকদের মনের মধ্যে। তাই আমি ভাবলাম বাবা বোধহয় আমাকে মন নিয়ে পড়তে বলছেন। সবসময় ভুল বুঝেছি আমি। মনোবিজ্ঞান নিয়ে পড়তে আরম্ভ করলাম, পাশও করে গেলাম। পাশ করাটা বড় কথা নয়, চেতনাটা বড় কথা। আমার চেতনা জেগে উঠেছিল ঈশ্বরের কৃপায়, এবং আমি পাশ করলাম। আমাদের কলেজের মধ্যে থেকে আমাকে অনেক উৎসাহ দিলেন ইউনিভার্সিটি থেকে। আমি নাকি খুব ভালো ছাত্র, জানেন তো আমি কি ফাঁকি বা আছে। তো যাই হোক, আহ, ওনারা বললেন যে তুমি এটা ডক্টরেটটা করে ভালো। আমি বললাম যে আমি যে ডক্টরেট করব, যদি সমাজে কাজে না লাগে তা আমি শুধু শুধু কষ্ট করবো কেন? আমি তখন বললাম যে কোন সাবজেক্টের উপর করা যায়। আমি বললাম, মানুষের দুঃখ কাটাবার জন্য, তুমি দুঃখ ভ্যানিশ করবার জন্য ম্যাজিক করো, একটা কিছু ডক্টরেটের কাজ করো। তখন কয়েকদিন হলো আমার এক পরিচিত ব্যক্তি, তিনি ক্যান্সারে মারা গেছেন। আর তার যে আপন ভাই, তিনি খুব আতঙ্কে ভুগতেন যে আমরা তো ভাই, দু ভাই, আমরা তো একই খাবার খেয়েছি, একই মায়ের পেটের থেকে আমরা জন্মেছি, একই পরিবেশে মানুষ হয়েছি। উম আমার আবার ক্যান্সার হবে না তো? সে আতঙ্কে ওর সুখ, আহ্লাদ, স্বপ্ন সব কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। খালি ভাবে এই বোধ আমারও অসুখ ধরলো, আমারও অসুখ ধরলো। ক্যান্সার না হয়েও বেচারা রুগী হয়ে গেল। আমি আমি খুব আমি খুব বুঝিয়েছি, কিন্তু বোঝেনি। ও, ছেলেটা আত্মহত্যা করলো, মানে তিনি আত্মহত্যা করলেন। আমার তো মনে হলো শুধু শুধু আত্মহত্যা করলেন। আমি যদি ওকে বোঝাতে পারতাম যে তোমার ভাই ক্যান্সার হয়েছে, তাতে তোমারও হবে হবে, এটা একটা আতঙ্ক, মিথ্যে কথা, তুই শুধু শুধু মিথ্যে মিথ্যে মারা গেলে। আমি ভাবলাম আমি আমি এটা নিয়ে স্টাডি করবো। যারা জানি কি আতঙ্কে ভুগছেন, তাদের মন থেকে আতঙ্ক কাটিয়ে দেবো, ভ্যানিশ করে দেবো। আমি তাকে বললাম যে আমি এই নিয়ে গবেষণা করতে চাই, যাতে নাকি মানুষের মনের থেকে দুঃখটা দূর করতে পারি, আতঙ্কটা কাটিয়ে দিতে পারি। এটা নিয়েই আমার কাজ করলাম। 5খানা ইউনিভার্সিটি থেকে উত্তর এলো খুব ভালো নাকি কাজ হয়েছে। আমি ডক্টর ডিগ্রি পেয়ে গেলাম। কিন্তু মানুষকে আমি বোঝাতে পেরেছি, একটু মানুষ হলেও বোঝাতে পেরেছি যে ক্যান্সারটা কোনো ছোঁয়াচে রোগ নয়। দাদার হয়েছিল মানে তোমার যে হবে তার কোনো কথা নেই। এটা একটা অ্যাক্সিডেন্ট, ক্যান্সার ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। এবং নিজেকে সজাগ থাকলে সারা যায়, সারিয়ে ফেলা যায়। যদি প্রথমেই ধরা পড়ে, ডাক্তারবাবু তো ইজিলি সেটা সারিয়ে দেবে। আর মনে মনে যে কল্পনাটা যে আমার আত্মীয় স্বজন সবাই ক্যান্সারের রোগী, আমার তো হবে না, আমার হয়ে যাবে না তো, এটা মিথ্যে কল্পনা। যেমন ধরো, দু ভাই, এক ভাই সাইকেল চালায়, সাইকেল চালিয়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করছে রাস্তায়। তার মানে কি ওই পরের ভাইটাও অ্যাক্সিডেন্ট করবে? মোটেই না, ওটা একটা অ্যাক্সিডেন্ট। ক্যান্সার হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। আমি আমি লোককে বোঝাবার চেষ্টা করছি। হ্যাঁ, এটা বুঝতে পারছি, এবং সেই সঙ্গে আপনি যেমন বললেন আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এটা যে আপনি নিজে দেখেছেন এবং সেখান থেকেই আপনার গবেষণার বিষয় আপনি পছন্দ করেছিলেন। ঠিক একইভাবে আমি গল্প শুনেছি যে আপনি
ম্যাজিশিয়ান হওয়ার পরেও এরকম বিড়ম্বনার মধ্যে পড়েছেন? মানে দুঃখজনক ঘটনা, কিন্তু এরকম নাকি হয়েছে যে আপনি একজন পরিবারের আপনার এক বন্ধুর পুত্র বিয়োগ হয়েছিল এবং আপনি যখন সেখানে গেছেন তারা শোকস্তব্ধ, কিন্তু সেই যখন আপনি সেখানে গেছেন তখন ম্যাজিশিয়ান হিসেবে আপনাকে অনুরোধ করা হয়েছিল যে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনার কথা। বাঁচিয়ে দিবে। তা এইরকম বিড়ম্বনার মুখোমুখি হলে আপনারা কি করেন? প্রতিনিয়ত আমাকে ভুগতে হয়। মানুষের আশা, মানুষের কল্পনা যে যে বাঁধন ছাড়া। আর আমি জাদুকর বলে লোকে ভাবে বোধহয় আহ, আমার সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আমার কোনো পাওয়ারটাও নেই। আমি অভিনেতা। আমি বিজ্ঞান নিয়ে অবিজ্ঞানের অভিনয় করি। ওই যে চুম্বক বললাম, অভিনয় করছি আমি। আমি অভিনয় করে দেখাচ্ছি আমার যে এই চৌম্বকীয় ক্ষমতাটা আছে। আর এটা আসলে কি আছে? নেই। আমি ঈশ্বরকে প্রার্থনা করি প্রতিনিয়ত। আমি দিকে বলি, ঈশ্বর, আর কতদিন আমি এরকম ন্যাকামি করে কাটাবো? আমি তো সত্যিকারের জাদুকর নই। আমি জাদু একটাও পারি না। আমি অভিনয় করি ওই সিনেমাতে তরোয়াল দিয়ে লড়াই করার মতো, বা যাত্রার থিয়েটারের মতো। আমি সত্যিকারের সৈনিক হতে পারলাম না। আমি সবাইকে সে নিয়ে গল্প ছলে দুঃখটাকে দূর করবার চেষ্টা করি। আর ঈশ্বরকে প্রার্থনা করি যেন সবাই দুঃখটাকে আমরা ফ্যানিশ করতে পারি সবাই মিলে। সবাই মিলে যদি চেতনা ফিরে আসে, তাহলে কিন্তু সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। সেটাই আমার কাজ। আমি যে কারণে লোককে আলাপ করলেই বলি যে কিছু ভাববেন না, যখন যা হয়ে থাকে সেটা তো হবেই। সেটি প্রাকৃতিক নিয়ম। সূর্য পূব দিক দিয়ে উঠবেই। তুমি হাজার ফুল, চন্দন বা মন্ত্র আওড়ানো না কেন, সূর্য ওদিক দিয়ে উঠবে না বা এদিক দিয়ে উঠবে না, তুষ্ট হবে না। যেটা নাকি প্রাকৃতিক নিয়ম, যেটা বিজ্ঞান নির্ধারণ করেছে, সেটা ঘটবেই। তোমাকে সেটা চেতনা দিয়ে উপলব্ধি করতে হবে এবং তার সঙ্গে মানানসই করে জানাতে হবে। আমাদের দেশের মুনি ঋষিরা এত উন্নত ছিলেন, কি অদ্ভুত! ওরা কল্পনা করতে 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 পেঁয়াজের খোসার মতো খুলতে খুলতে একদম গভীরে গিয়ে সত্যটাকে উপলব্ধি করতেন। আমাদের মনের মধ্যে, আমি মনোবিজ্ঞানের মধ্যে পড়েছি, 10 ভাগের 1 ভাগ হচ্ছে চেতন, মানে কনসাস। আর বাকি 9 ভাগের 10 ভাগ, 10 ভাগের যে 9টা ভাগ বাকিটুকু, ওটা অবচেতন মন। অবচেতন মনের মধ্যে আমাদের পূর্বতন অভিজ্ঞতা সবকিছু ঢুকে আছে। এই যে আমরা যে জেনে ফেলেছি যে আমরা আহ, আদম এবং ইভের সন্তান নই। আমরা ইভলিউশনের ফলে জেনারেশন চেঞ্জ হতে হতে এই রূপ ধারণ করেছি। আগে আমরা ছিলাম উন্নত বাঁদর, তার আগে এটা অনুন্নত বাঁদর। এরকম করতে 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 সেই ছোট্ট যে আহ, কোষ বা এককোষী প্রাণী, সেটা মাল্টিপ্ল করে করে মাইটোসিস ঘটিয়ে যে বহুকোষী হলাম। তারপর ডাঙায় উঠলাম জলের থেকে, আবার জলে ফিরেও গেলাম, আবার উভচর হলাম। তারপরে আবার যখন ডাঙায় ফিরে এসে আমরা খাদ্যান্বেষণে এগোবার চেষ্টা করলাম, তখন 4 পায়ে হাঁটলাম। এভাবে 4 পায়ে হাঁটতে হাঁটতে 2 পায়ে হাঁটলাম। 2 পায়ে হাঁটতে হাঁটতে আমরা লাঠি নিয়ে আয়ুধ বানাবার চেষ্টা করলাম নিজেকে প্রোটেক্ট করবার জন্য। এই যে যাত্রাটা ইভলিউশনের, এই যাত্রার মধ্যে দিয়ে আমরা প্রকৃতিকে জানছি। আ- আগুনকে ছুলে পরে যে আঙুল পুড়ে যাবে, এটা জেনে ফেলেছি। সুতরাং আমরা আর আগুন ছোবো না। এরকম করতে করতে শুধু আগুন কেন, রাত্রিবেলা মানে যে সূর্য দুঃখ করে লুকিয়ে পড়েছে, তা না। রাত্রি মানে সূর্য ওইদিকে উল্টো দিকে আছে, পৃথিবীর ওপাশে আলোকিত করছে, পৃথিবীটা ঘুরছে। আর পুজো আর্চা দিলে পরে সূর্য কিন্তু আর ফিরে আসবে না। প্রাকৃতিক ভাবে কালকে ফিরে আসবে, ঠিক 12 ঘন্টা পর। তো যাই হোক, আমার বক্তব্য যেটা, যত আমরা চেতনা লাভ করছি, তত কিন্তু পৃথিবীকে বুঝতে পারছি। আর এই পৃথিবীটাকে বুঝে ফেলার পর আমাদের মাথায় এত লোড পড়ে গেছে
এত চিন্তা করে গেছে, চিন্তার খোরাক বেড়ে গেছে যে হার্ট থেকে তো রক্ত পাঠানো হয় ব্রেনকে। কারণ ব্রেন যদি রক্তে আহ, খাবার না পায়, তাহলে ব্রেন তো অসুস্থ হয়ে পড়বে, বা অক্সিজেন না পায় অসুস্থ হয়ে পড়বে, বা ব্রেনের ময়লাগুলোকে যে রক্ত আবার ফিরিয়ে এনে পরিষ্কার করবে, সেটুকু না ঘটলে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে। এটা ঘটাতেই হবে। সেই জন্য হার্ট যখন এখানটায়, আমার হাত পা পেট সব কিন্তু হার্টের তলায়, সুতরাং রক্তটাকে গড়িয়ে গড়িয়ে যেতে পারে, গ্র্যাভিটেশন টানতে পারে। কিন্তু রক্তটা উপরে চলতে গেলে পাম্প করে তুলতে হয়, মানে তিনতলায় বাড়ি পাম্প জল করার মতো। সুতরাং বেশি চিন্তা করলে হার্টকে বেশি খাটতে হয়। সেই জন্য মাথাকে না বিশ্রাম দেওয়ার জন্য আমরা শুয়ে পড়ি, তাতে মাথায় নাকি রক্তটা গড়িয়ে যাবে। আর আমরা চোখ বন্ধ করে ফেলি, আর কানটাকে বন্ধ করে ফেলি, আমরা ভাবনা চিন্তা বন্ধ করে ফেলি, কাজ বন্ধ করে ফেলি, কারণ ব্রেনকে বিশ্রাম দিতেই হবে, নইলে আমি পাগল হয়ে যাবো। ওই ব্রেনের যে কাজ, চিন্তা করবার কাজ, বিশ্লেষণ করবার যে কাজ, যুক্তি দিয়ে বোঝানোর কাজ, এগুলো আমরা প্রকৃতির কাছ থেকে একটু 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 করে অ্যাকোয়ার করেছি। এবং এই অ্যাকোয়ার করবার জন্য যে যে অনেক আজে বাজে খাবার খেয়েছি, বুঝেছি এটা খাবার নয়, এটা খেলে পরে পেট খারাপ হয়। আমরা আমাদের চেতনা জাগলো যে পাথরটা খাবো না, বা ওই পাতা রেখে খাবো না, ইত্যাদি। এই যে চেতনাটা, এটা কিন্তু আমাদের একটা ব্যাংকে জমা হচ্ছে, জ্ঞানটা, সেটা হচ্ছে ওই 9/10 পার্ট মধ্যে জমা হয়। সেই জন্য মায়ের পেটে যখন নাকি সন্তান আসে, সন্তানের তো অনেকগুলো কেমিক্যালস লাগবে। কে টেলিগ্রাম করে বা কে টেলিফোন করে জিজ্ঞেস করে, হ্যালো, আপনার কি কোনো কেমিক্যাল শর্ট পড়েছে, আমি সাপ্লাই করে দেবো, তা তো নয়। তো তখন না মা এই অবচেতন মনের দ্বারস্থ হন, স্বপ্ন দেখে, ইচ্ছের মধ্যে দিয়ে প্রকাশ হয়। তখন দেখবেন মেয়ে লোকরা, মায়েরা, গর্ভবতীরা বলে যে আমি এটা খাবো, ওটা খাবো। অনেকে কেউ মাটির খুঁড়ি নিয়ে চিবি চিবি খায়, ইচ্ছে করে সেটা। কারণ প্রকৃতি জানে, আমার ওই অবচেতন মনের যে লাইব্রেরিটা, তাতে লেখা আছে যে এটার মধ্যে ক্যালসিয়াম আছে, ওটার মধ্যে আয়রন আছে। এইভাবে প্রকৃতির যে কি খাবার কে সাপ্লাই করতে পারে, সেই চেতনাটা আমাদের মধ্যে আছে, আমাদের মধ্যে অন্তর্নিহিত আছে। উই নো এভরিথিং। সেই জন্য আমাদের মুনি ঋষি বলে গেছেন, যে কোনো প্রশ্ন আস্ক ইয়োর সেলফ, তুমি নিজেকে প্রশ্ন করো, তো উত্তরটা তোমার মধ্যেই আছে। ওটাকে জানবার জন্য তোমাকে যে শক্তিটা, ওই বাজে কাজে আমরা মন দিয়ে ওই আসল শক্তিটাকে নষ্ট করে ফেলেছি। সেই জন্য মুনি ঋষিরা বা গৌতম বুদ্ধ, মহাবীর, ওনারা ওই ধ্যান করতেন, একটা নিরিয়ালায় বসে ধ্যান করে কি 1 to 1 গুনতেন না, ঠান্ডা মাথায় নিজের মধ্যে নিজেকে প্রবেশ করাতেন, নিজেকে প্রশ্ন করতেন উত্তরটা, আর জবাবটা পেলেই প্রকাশ করতেন। আর এত কোটি কোটি সেই আলোচনা আমরা বুঝতাম না। আমরা একটা ধর্মপদ্ধতি দুভাবে ভাগ করে নিলাম, যে এ রাইট, ও রং, এভাবে কামড়া কামড়ি করে আবার ঝগড়া করতে আরম্ভ করলাম। সেটা অন্য আলোচনা। কিন্তু এনারা যে প্রুডেন্স, যে পাণ্ডিত্য ওনারা প্রকৃতির কাছ থেকে বুঝেছেন ধ্যানস্থ হয়ে, সেটা কিন্তু অসাধারণ। আমি এই নিয়ে গর্বিত। আমি যে সনাতনী হিন্দু, এই নিয়ে আমি খুব গর্ব আমার। ঈশ্বর আমায় নিশ্চয় খুব ভালোবাসেন, সেই জন্য আমাকে এই ধর্মের মধ্যে না জন্ম দিয়েছেন, আমার ভারতবর্ষে আমাকে জন্ম দিয়েছেন। আমি পৃথিবীর 117খানা দেশে গেছি, 117। ওখানে গিয়ে শো করেছি, ওখানে গিয়ে লোকের সঙ্গে মেলামেশা করেছি। সত্যি কথা বলছি, পৃথিবীর সব থেকে ভালো দেশ ভারতবর্ষ, আমাদের দেশ, আমার মায়ের দেশ। যেখানে নাকি আমার দুঃখ হলে পরে দেখি কপালে কে যেন হাত বুলিয়ে দিচ্ছে, আমার মা, বা ভাই, বা বোন, বা আত্মীয় স্বজন।
আমরা যে এত ক্লিং করে রয়েছি, আমরা বাঙালিরা, ওই আমার নৌকাকিমা বা বা সেজ দাদা, এর ইংরেজিটা কিভাবে বুঝিয়ে বলতে পারেননি। কারণ ওদের সাহিত্যে, ওদের কল্পনায় উনি অতটা খুঁটিয়ে আত্মীয়তার প্রয়োজন নেই। তুমি টুকু আমি টুকু, আর সেইটুকু নিয়ে আমরা তারা টুকু। আমাদের তা না, আমাদের বসুধৈব কুটুম্বকম, আমরা কিন্তু প্রত্যেকে আত্মীয়। আমি জানি আপনি এবং আমি হয়তো পেছন দিকে গিয়ে একই বাবা মা ছিলেন, আমরা পরস্পর আত্মীয়। আমাকে সেটা মানতে হবে, বুঝতে হবে। আর ভারতবর্ষ সেই চেতনা জেগে গেছে বা জাগে। অন্যেরা এসে ভোলাবার চেষ্টা করেছে। একটা কথা বলছি, এটা পলিটিক্সে কিছু নেই। কলকাতার থেকে লন্ডন যত দূর, লন্ডন থেকে কলকাতা একই দূর, এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে। তো আমি তো ইংল্যান্ডে জাহাজ পাঠিয়ে লুট করতে যাইনি, কিন্তু ওরা তো এই দেশ থেকে ওই দেশ থেকে সেই দেশ থেকে ইন্ডিয়া কোথায় খোঁজো। আমরা বাবা গরিব মানুষ, বোকা শোকা মানুষ, তা আমাদের বাড়িতে তুমি লুট করতে এসছে কেন? তার মানে আমার এমন সম্পদ আছে তোমার নেই। তোমরা আসলে ভিখিরি, তোমরা চোরের জাত, তোমরা ডাকাতের জাত। সেই জন্য আমাদের দেশ ডাকাতি করতে এসেছিলে। আর এসে ডাকাতি কিন্তু লুট তো করেছই, আমাদের সর্বনাশ করেছই। আমরা তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু বাড়িতে ঢুকে, অতিথি হিসেবে ঢুকে, মাথায় নিচু করে পাশের ঘরে শুয়ে রাত্রে বন্দুক দিয়ে ডাকাতি করবে। এর ফল ভালো হবে না। আমি তো লড়াই করবো না, কিন্তু প্রকৃতির ব্যালেন্সটা যদি ভেঙে যায়, তাহলে তোমরাও ভেঙে যাবে। কি ইংল্যান্ড দাদা, তোমার সংসার ভাঙলো না? চুরমার হয়ে গেছে পৃথিবী। যে তোমার পৃথিবী, সূর্য নাকি ডুবতো না, একে গপ গপ করে ডুবে আছে। তো যাই হোক, ভারত জেগে উঠেছে। আমাদের যাত্রা, অনেকে যে বিশ্বাস করতে নেই, সে চেতনাটুকু কতটুকু জেগেছে সেটা আমার আলোচনার বিষয়বস্তু নয়। আমার আলোচনা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, আমরা প্রত্যেকে আত্মীয়। আমরা প্রত্যেকে সুখে থাকতে চাই, অন্যের দুঃখটা আমার কোনো সুখ না। সেই চেতনাটা আমাদের জেগে উঠেছে। আর আমাদের ভাষা, আমাদের কারেন্সি নোট, যে কোনো একটা একটা নোট নিন, একটা 10 টাকার নোট, দেখেন কতগুলো যা লিখেছে, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা, অনেক কত ভাষায়। এইটা হচ্ছে ইন্ডিয়ার পরিচয়। এটা কিন্তু 10 টাকা, কিন্তু এই এতগুলো ভাষা এটা এক্সপ্রেস করছে 10 টাকা 10 টাকা 10 টাকা। আসামে গেলেও 10 টাকা, কেরালাতে গেলেও 10 টাকা, ইয়েতে গেলেও তামিলনাড়ুতে গেলেও 10 টাকা, কাশ্মীরে গেলে বা পাঞ্জাবে গেলেও 10 টাকা, একই ভ্যালুয়েশন, একই বক্তব্য, একই ভাবে কিনবো আমরা। পৃথিবীর আর কোনো দেশে তার কোনো ভাষা নেই। আমি কিছু ইঙ্গিতের বলছি না। আমি আমি কি আত্মগরিমা প্রকাশ করতে পারবো না? আমি কি হাসতে পারবো না? একদম। আমেরিকাতেও সব বিদেশি। স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে রয়েছেন সমস্ত বিদেশিকে, তাদের নাকি আশ্রয় দেওয়া যায় এই মহাদেশে, বলে কত বড় আদর্শ স্ট্যাচু অফ লিবার্টি জাগিয়ে আছে। তোমাদের ডলারের মধ্যে কোথায় গেল মেক্সিকান ভাষা? তোমার ডলারের মধ্যে কোথায় গেল ফরাসি ভাষা? তোমার ডলারের মধ্যে কোথায় গেল ইন্ডিয়ান ভাষা? তবে কিন্তু রেড ইন্ডিয়ান কথাটাকে খুব কায়দা করে এলোমেলো করেছো। আমি কিন্তু পলিটিক্স কথা বলছি না, আমি যা বলছি বিবেকের কথা বলছি, সত্য কথা বলছি। আমি কাউকে পরোয়া করি না। সত্য সবসময় সত্য। এ ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইজ এ স্ট্রেট লাইন। আমি যদি স্ট্রেট লাইন হয়ে থাকি, আমার চিন্তা নেই। আমি পৃথিবীর বাইরে গেলেও স্ট্রেট লাইনের সঙ্গে মার্চ করব। আমি জলের তলায় গেলেও স্ট্রেট লাইনের সঙ্গে মার্চ করব। স্ট্রেট লাইন ইজ এ স্ট্রংগেস্ট লাইন, শর্টেস্ট লাইন,
ইট ক্যান মার্জ উইথ অ্যানাদার স্ট্রেট লাইন। কিন্তু আমি যদি ক্রুকেড লাইন হই, তাহলে কিন্তু অন্য লাইনের সঙ্গে মার্চ করতে নাও করতে পারি। কে ক্রিকেট লাইন করলো আমার চিন্তা নেই, আমরা যেন স্ট্রেট লাইন থাকি। আমাদের দেশ স্ট্রেট লাইন চলছে। আমরা আমাদের নেতা পেয়েছি। আমি কোনো পলিটিক্সের কথা বলছি না, আমাদের মোদী সাহেবকে আমি খুব শ্রদ্ধা করি। তার কারণ উনি আমাদের জাগাতে পারছেন সফলভাবে। উনি শেষ কথা সে কথা বলছি না আমি, কেউই শেষ কথা না, কিন্তু দিশাটা আমরা ঠিক করেছি। একটা গাড়ির মধ্যে সামনে ঘোড়া, পেছনে হাতি, এপাশে ডাইনোসর, ওদিকে কচ্ছপ লাগাইতে কোন দিকে যাবে? সে এলোমেলো করে গাড়িটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যে একটা তরতাজা ঘোড়া যে সামনে একদিকে এগোয়, তাকে ঠিক এগিয়ে নিয়ে যাবে, স্লোলি হলেও এগোবে ইন দ্য রাইটেস্ট ডিরেকশন। আমার তো সেটা মনে হয়। আমি সামান্য জাদুকর, আমার জাদুকরি একটা অন্য অর্থ আমি বের করেছি। অর্থটা হলো জাদুর কর, ওই সমাজের যে কলঙ্কগুলোকে, কুবুদ্ধি এবং কুপথে চালনাগুলো তাদের দূর কর। দূর করবো থেকে, অন্তর থেকে। আগে ভালোবাসবে না, দেখি অটোমেটিক মরে যাবে। অন্য কথা বলে ফেললাম, আমি ভীষণ না, না, আবেগ। একদম। আমরা তো আপনার কথা শুনবো বলেই বসে আছি। এবং এবং আপনি যে কথা বললেন, কয়েকটা কথা না বললে নয়। আপনি যেটাকে বললেন যে আমি ন্যাকামি করে এসেছি, সেই ন্যাকামিই কিন্তু আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে মুগ্ধ করে রেখেছে। কাজেই আপনি যাকে ন্যাকামি বলছেন, তা যে কত মানুষকে আনন্দ দিয়েছে, কত মানুষকে তাদের নিজেদের দুঃখের কোকুন থেকে বার করে আনতে পেরেছে, তার কোনো ইয়ত্তা নেই। ফলে আপনি আপনার ভাষায় ন্যাকামি হলেও আমাদের ভাষায় জাদু ইন্দ্রজাল চালিয়ে যান, আমি মুগ্ধ করে রাখুন আমাদের সবাইকে। আমি 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 সর্বান্তকরণে স্বীকার করলাম যে আমার যা সবকিছু অভিনয়। আমি একটু কবিতা টবিতা লিখি। আহ, একবার লিখেছিলাম, নাটকটাকে নভেল করে কাটলো আমার জীবন, ম্যাজিক হবে কখন। এই দু লাইনের কবিতা। আমরা সবাই সেই ম্যাজিকের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকি। দেখুন, আরেকটা কথা আপনি বললেন যখন, যে ইংল্যান্ডের ভেঙে যাওয়া একটা খুব ঘটনা উল্লেখ না করে পারছি না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসময় ভারতবর্ষের ওপর শাসন বিস্তার করেছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীকালে এখন একজন অ্যাকচুয়ালি ভারতীয় কিনে নিয়েছেন। ফলে এখন সেই ভারতীয়র হাতে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফলে এইভাবেই সেই বোধহয় এইভাবেই বোধহয় মানুষ। চক্রপথ পরিবর্তন দেশ সুখানিচ দুঃখানিচ, ঠিকই, সব ঠিক। টাকা ঘুরে আসে। আমার বক্তব্য, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাব সেই দিনের কাছে। ঠিকই তো। আমি আমি আরেকটা প্রশ্নে আসি। আপনি আমাদের হ্যাঁ, দেশের মুনি ঋষিদের কথা বললেন, এবং সত্যিই তো ভারতবর্ষ রত্নগর্ভা। ভারতবর্ষে ঐতিহাসিকভাবেই এত মুনি ঋষি এসেছেন। সাংঘাতিক সাংঘাতিক, এত উঁচু। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে। আমি আমার মাকে দেখে, আমার ভারত মাতাকে দেখে আমি কত জন্মে কত পুণ্য করেছিলাম, যে সেই কারণে আমার এরকম একটা মা পেয়েছি, এরকম একটা দেশ পেয়েছি, এই যে এরকম একটা রং পেয়েছি, যার নাকি মেম সাহেবরা পয়সা খরচ করে উলঙ্গ হয়ে রোদে পুড়ে একবার করার চেষ্টা করেন। সেটা আমাদের বিনা পয়সায় দিয়েছে, আমাদের বড় বড় চোখ দিয়েছে, আমাদের লম্বা লম্বা চুল দিয়েছে, আমাদের কি কালারফুল পোশাক দিয়েছেন, আমাদের কত রকম রসনার খাবার দিয়েছে। ওরা তো পোড়া, সেদ্ধ এবং ভাজা ছাড়া খেতে খেতে পারতো না। একটু ব্যাগ গেড়ে দেখুন, সবগুলোই তাই। পরে যখন এটা কি খেলাম, বলে এর নাম দারচিনি। আর এটা কি খেলাম, এর নাম ধনে। এটা অমুক ইয়ে, এটা জিরে। বলে ওরা, এটা এটা কি হলো? না, ওই দেশের লোকরা না রোজ খায় এগুলো। সে কি, আমাদের তো আমাদের দেশে গ্রোই করে না, আমরা জানি না এগুলো। ওই দেশটা আমার চাই, চলো লুট করি। লুট করতে গিয়ে ও উপরে নিয়ে গেছে। আমি আর একটা আমাদের
অন্য প্রসঙ্গে আসি। যে যে মুনি ঋষিদের কথা বলছি সে তো অবশ্যই। কিন্তু তার সঙ্গে আপনার একটা অন্য পরিচয়ও হচ্ছে যে আপনি অসম্ভবভাবে কুসংস্কার বিরোধী এবং আপনি অসম্ভবভাবে বৈজ্ঞানিক এবং সে ব্যাপারে আমরা ছোটবেলায় কিছু গল্প শুনেছি। আমি কারোর অনুভূতিতে আঘাত করতে চাই না, আমি কোনো নাম করতে চাই না। কিন্তু আপনার একটা বিখ্যাত গল্প আছে যে আপনি একজন খুব প্রতিষ্ঠিত এবং বিখ্যাত বাবার আ তার ট্রিক ধরে ফেলে সেই ট্রিক তার কাছেই ফিরিয়ে দিয়েছিলেন। আবারও আমি কারোর অনুভূতিতে আঘাত করতে চাই না। কিন্তু আপনি যদি নাম না আমিও করে তাই, সেই ঘটনাটা একটু বলেন তাহলে খুব ভালো হয়। আমিও তাই। আমি আসলে ওই একটা গবেষণার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে নিরীক্ষা করতে চাইছিলাম যে যে এই যে সত্যটা কতটুকু সত্য, এটা গালগপ্প নাকি সত্যি। আমি দেখলাম যে উনি যে কৌশলটা দিয়ে ব্যবহার করেন, কিছু বস্তুর আবির্ভাব করেন, করে আমাদের চমকে দেন, আর আমি যে কৌশল দিয়ে করি, এটা না একদম এক। আমি তখন বুঝলাম যে উনি কিন্তু বস্তুটাকে তৈরি করতে পারেন না। আমি তখন গভীরভাবে আলোচনা করলাম, গবেষণা শুরু করলাম যে কি করে এই লোকটা এত লোককে ঠকাচ্ছেন। আমার বিবেক যখন জাগ্রত হলো, আমাকে বললেন, ঠকাচ্ছে না, এটা একটা পদ্ধতি। ঘোড়ার পিঠে না চাবুক না মারলে ঘোড়া এগোয় না, এটা ওই চাপকানো। আমাদের সমাজকে যেভাবেই হোক একটা লাইনে নিয়ে আসতে হবে। বিশ্বাস হচ্ছে সেই লাইনটা। আমাদের মধ্যে এত পরস্পরের মধ্যে কামড়া কামড়ি ঝগড়াঝাটি, যদি একজন এসে কেউ চাপকে, মিথ্যা কথা বলেই হোক আর সত্যি বলেই হোক, যদি এক মুখে করে ফেলতে পারে, সবাইকে সংঘবদ্ধ করতে পারে, তাহলে কিন্তু বিরাট কাজ করেছেন। আমার মনে হয় সেই ভদ্রলোক ঠিক তেমন কাজটাই করছেন বা করতে চলেছিলেন, করতেন, করবার বাসনা ছিল। তার কারণ পরবর্তী রেজাল্ট গুলো, ওনার যে টাকাগুলো, কোটি কোটি টাকা উনি সংগ্রহ করেছেন প্রত্যেকের কাছে, নিয়ে গেছেন ক টাকা, এক টাকা না, সবগুলো কিন্তু দিয়ে গেছেন একটা বিনা পয়সা হাসপাতাল, যেখানে নাকি একটা নয়া পয়সা পেমেন্ট করতে হয় না। সেখানে গিয়ে ওই ডাক্তারের চেকিং থেকে আরম্ভ করে রিলিজ করা পর্যন্ত পুরোটা বিনা পয়সায়। সেই সাধু বাবার নামে, সেই তার ফান্ডের থেকে এই ধরনের কাজ, বা কিছু ইউনিভার্সিটি বা কিরকম সেবামূলক প্রতিষ্ঠান উনি স্থাপন করেছেন। তখন দূর থেকে আমি তাকে নমস্কার করছি। তিনি পৃথিবীতে নেই এখন, কিন্তু তার এই যে কল্পনাজাত পদ্ধতি, আমি সেটাকে নমস্কার জানাই। আমি তার ক্ষতি চাইনি, আমি সত্য সন্ধানী। সায়েন্স বলে যে বস্তু উৎপাদন করা অসম্ভব। তো উনি যে হাওয়া থেকে একটা লকেট বানালেন বা চেন বানালেন বা আহ, ছাই হোক যাই হোক বানালেন, এটা দিয়ে যদি মানুষকে সংঘবদ্ধ করা যায়, তার দোষ কি? আমি তো ম্যাজিক দেখিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি, এবং সেই টাকাগুলোকে আমি ট্যাক্স দিয়েছি, আমি হাসপাতাল করেছি, আমি কলেজ বানিয়েছি, আমি স্কুল বানিয়েছি, আমি অনেকের দুঃখ ভ্যানিশ করেছি, করতে পেরে আমি ধন্যবোধ করেছি। তার মানে কি আমি কি ব্যবসা করছি বা লোক ঠকিয়েছি? মোটেই না। তাকে মনোরঞ্জন করে, তাকে একশো হলের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসে তাদের কাছ থেকে কিছু পয়সা, মানে যার যা ক্ষমতা, টিকিট কেটেছেন, আমি কোনো বাধ্য কলার চেপে টাকা নিয়ে নিই, উনিও তাই। সুতরাং যেমন নাকি ওনার কৌশল এবং আমার কৌশলটা ম্যাজিকের মতো এক, হয়তো ওনার উদ্দেশ্য, হয়তো আমার আমার নিজের উদ্দেশ্য একদম এক। দেশকে এক জায়গায় করা, বহুমুখী মানুষগুলোকে, সবকটা ঘোড়াগুলোকে এক জায়গায় করবার। কারণ এই চাবুকটা খুব ফলপ্রসূ, ওই ভক্তি রসের চাবুক, যুগ যুগ ধরে সফল হয়ে এসছে। এইটুকুই আমার বক্তব্য। তা আপনার কখনো মনে হয় সেক্ষেত্রে আপনি যে সমস্ত জাদু দেখান, আপনি যে এত খোলামেলা এবং আপনি পরিষ্কার বলছেন যে আমি আমার কোনো অলৌকিক শক্তি নেই। আ এই যে আপনি এই কথাটা এখন বললেন, আপনার কি কখনো মনে হয় যে আপনি যদি সেটা না করে
এরকম কোনো অলৌকিকত্ব ক্লেম করতেন তাহলে হয়তো লোককে মোবিলাইজ করার ক্ষেত্রে বা আরো প্রভাবশালী আহ, হওয়ার ক্ষেত্রে সেটা আমি ভেবেছি ভেবেছি, কিন্তু আমার সেটা আমার মন পছন্দ হয়নি। এই যেমন ধরুন আমার হাতের মধ্যে রুদ্রাক্ষগুলো রয়েছে, এটা কেন আছে? আমি পরীক্ষা করছি এই রুদ্রাক্ষের প্রভাবে আমি কোনো কিছু পরিবর্তন আহ, আহ, বোধ করি কিনা। আমি অন্যকে দিয়ে টেস্ট করবো কেন, আমি নিজেকে দিয়ে টেস্ট করছি। আমি আমাদের শাস্ত্র অনুযায়ী আমি হচ্ছি কট্টর একজন সনাতনী। আমি অন্তঃ শাক্ত, বহিঃ শৈব, সবায়াং বৈষ্ণব মত। আমার অন্তরটা ভেতরের আমিটা মানে মা কালীর মতো কঠোর, মা দুর্গার মতো কঠোর, রণংদেহী মূর্তি, অন্যায়ের বিরুদ্ধে। বহিঃ শৈব, এই যে এর প্রভাব নাকি শৈব লক্ষণ ধারণ করায়, প্রদান করে। আমি দেখছি কতটা আমি নির্লিপ্ত। শৈবরা নাকি নির্লিপ্ত, কোন মোহ থাকে না। আমি কতটুকু মোহগ্রস্ত বা নই, তাও আমার স্ত্রী, আমার মেয়েরা বা আপনারা বুঝতে পারবেন। আহ, আমি ট্যাক্সি দিয়ে, পুরো ট্যাক্সি, কিছু লুকোই না। লোকে কি বললো কি না বললো দিলে আমার কোনো লোভ নেই। আমার যদি পেট ভরে আমার খাওয়া থাকে, অতিরিক্ত তো খাওয়াটা আমার আমি তো মুখে গুজবো, আমার পেট খারাপ হয়ে যাবে, আমার শরীর খারাপ হবে। আমি এই চেতনাটা আমাকে জাগিয়ে দিয়েছে। এটার প্রভাবে কিনা জানি না, হয়তো আপনাদের সঙ্গে মেলামেশা করে এই পথটাই খুঁজে পেয়েছি। আর সাবায়ান বৈষ্ণব মতো, আমার গলা কিন্তু তুলসী কাঠের মালা। আমি আমি শ্রীকৃষ্ণ ভক্ত, বাস্তববাদী। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। শেক্সপিয়ার একই কথা বলেছেন, দিস ওয়ার্ল্ড ইজ এ স্টেজ and we all are actors। ঠিক এক কথা, স্ক্রিপ্টটা লেখা আছে আগে থেকে, আমাকে ওই স্ক্রিপ্ট অনুযায়ী কাজটা করতে হবে। আমি কিন্তু আজে বাজে কোনো ধর্ম প্রতিষ্ঠানকে প্রমোট করার জন্য বলিনি। আমি ডিউ রেসপেক্ট অন্য ধর্ম, সবকটা ধর্ম, আমি সবকটা ধর্মকেই মানি। প্রত্যেকের উদ্দেশ্য মানুষকে সৎ পথে চালনা করে সুখে রাখানো। কেউ ডান দিকে গেছে, কেউ বাঁ দিকে ফুটপাত দিয়ে গেছে, কেউ ট্রাফিক লঙ্ঘন করে চলে যাচ্ছে, কে কি কোনো দরকার নেই। আমি যেন শুভ বুদ্ধি সম্পন্ন হই, আমি যেন কোনো অ্যাক্সিডেন্ট না করি, আমার জন্য যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। আমার সব থেকে ইম্পর্টেন্ট কথা, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোদের চৈতন্য হোক, আমাদের চেতনা জাগুক। এর বাইরে আহ, কি আর কোনো কথা আছে? ঠিকই তো। হ্যাঁ, খালি একটাই এই ব্যাপারে আমি, এবং আপনার থেকে ভালো লোক বোধহয় এই ব্যাপারে বলতে কেউ পারবেও না। আপনি একদিকে ম্যাজিশিয়ান, অন্যদিকে সাইকোলজির ছাত্র। এই একটা জিনিস আছে, আমি আমাদের যে প্রাক্তন ছাত্র তার একটি প্রশ্ন আছে, আমি তাকে প্রশ্নটা করতে দেবো, কিন্তু তার আগে একটা ভূমিকা করে দিই। যে এই একটি জিনিস আমরা বহু চলচ্চিত্রে দেখেছি, বহু বইতে পড়েছি, এবং আমাদের প্রায় প্রত্যেকের মনেই বোধহয় এই প্রশ্নটা আছে যে এটা কি সম্ভব। তা প্রশ্নটা আদতে কি আমাকে আগে বলেছে, আমি সেজন্য তাকে ডেকে নেব। সৌম্য, একটু রিভুর ক্যামেরাটা অন করবি, সংযুক্ত ক্যামেরাটা। রিভু, ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন। নমস্কার, আমার নাম সমান্তক দাস। নমস্কার। আমার একটা প্রশ্ন ছিল, যেটা আমি ভাবছিলাম। হ্যাঁ, আপনি তো একটা ম্যাজিশিয়ান, আপনি তো একটা ম্যান অফ সায়েন্স as well। আপনার কি মনে হয় হিপনোসিস বলে আমরা যেটা জানি সেটা কি আসল কিছু? শুনুন, হিপনোটিজমটা একটা মজার ব্যাপার। কথাটা এসছে হিপনোস কথাটা থেকে, তার ইজম। হিপনোস মানে ঘুম। লোকটা যদি ঘুমিয়েই পড়ে তো ম্যাজিক দেখবে কে? সুতরাং হিপনোটিজম বলছে এক, করছে আর এক। আমরা সম্মোহন করি, সম্মোহন এবং হিপনোটিজম কিন্তু এক নয়। আমাদের পলিটিশিয়ানরা, কদর্থে নেবেন না, হিপনোটাইজ করতে পারে, মানুষকে সম্মোহন করতে পারেন না। মানুষকে চলে যেতে বলতে পারেন, কিন্তু চেতনা জাগাতে পারেন না।
আমাদের সম্মোহন, মারণ ত্রাটন স্তম্ভন, এই পঞ্চম যে বাণ, তার মধ্যে পঞ্চম বাণটা হচ্ছে সম্মোহন। আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষ দখল করতে, উনি কিন্তু ভয় পালিয়ে গেলেন, সেটা ম্যাজিকের জন্য। কারণ আমাদের ওই গঙ্গা রিডাই, তাদের যে বীরেরা, তাঁরা যে ম্যাজিক করতে পারতেন, সেটা মহাকবি ভার্জিল তাঁর জর্জিকাস বইয়ের মধ্যে পরিষ্কার লিখে গেছেন। আমরা সে নিয়ে সাধনা করি না, ইংরেজরা এবং অন্য জাতেরা আমার কাছ থেকে ভুলিয়ে দিয়েছে। তাই এইসব লেখা যেন না পড়ে বাঙালিরা বা ভারতীয়রা, ইলাবৃত বর্ষের লোকরা। কারণ তাতে আত্মবিশ্বাস আবার ফিরে আসবে যে আমিও পারি, আমরাও পারি, আমরা বিশ্ব জয় করতে পারি, একসময় করেছিলাম। এবং অতিথিকে কোনো তিথি না মেনে অতিথিকে আশ্রয় দিয়েছি বিশ্বাস করে, সে বাড়িতে ঢুকেই অন্য চেহারা নিয়েছে, বন্দুক ধরেছে। আর করো না এটা, নিজের উপর দাঁড়াও, নিজে দাঁড় করো, স্বয়ং সম্পূর্ণ হও। তোমার মধ্যে যা চেতনা আছে, তোমার মধ্যে যা বিদ্যে বুদ্ধি আছে, যথেষ্ট। বিশ্ব কেন, ব্রহ্মাণ্ডকে জয় করবার জন্য যথেষ্ট। এই আপনারা যে গেছেন ওখানে গিয়ে উপার্জন করতে যাচ্ছেন না, উপার্জন তো করতেই হবে। লোকের চেতনা দিতে গেছেন, লোকের সেবা করতে গেছেন। আজকে যদি একটা বাজে কথা, সমস্ত ভারতবাসীকে কেউ যদি বলে বসে তোর বাড়ি ভারতে ফিরে যাও, সেই দেশ নষ্ট হয়ে যাবে। তার কারণ সেই দেশের সবকিছু, ইকোনমিক্স থেকে শুরু করে এডুকেশন, সবকিছু তার মধ্যে ভারতবর্ষ হাত আছে, ভারতবর্ষের কন্ট্রিবিউশন আছে। তারা যদি চলে যায়, সেই দেশ ধপাস করে পড়ে যাবে। আমি জানি, আমি প্রত্যেকটা দেশ ঘুরে এসেছি। আমি জাপান অ্যাটম বোম পড়ার পর আত্মসমর্পণ করলো, সেই জাপান এখন কি বলে জানেন? সেন্সুনি মাখেতে ইউকাত্তা। কথার মানে হলো, যুদ্ধে হেরে আমরা জিতে গেছি। ভেবে দেখবেন কত বড় সত্যি কথা। যুদ্ধে হেরে জেতা যায়, যদি সেটা সত্যিকারের যুদ্ধ হয়, আর সত্যিকারের এক দিশা না হয়ে থাকে। এই যে আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই অতি নাটকীয় বেলোড্রামা আমার ভালো লাগে না। বোকারা বোকা জানে না যে কি পরিমাণ বোকা। ওই বোকাকে চালাক করতে হবে না। আমি যদি গাধাকে পিটিয়ে ঘোড়া বানাতে চেষ্টা করি, ঘোড়া হবে না, গাধা গাধাই থাকবে। এটা ভেবে নিজের কাজ করুন, আমাদের কাজ করুন। আমার এইটুকুই আমরা বলা। যদি ওই রিভু যে প্রশ্নটা করলো, সম্মোহন আপনারা করেন, কিন্তু সম্মোহন কি এটা সত্যি আলংকারিক অর্থে ব্যবহার করা হয় যে আপনাকে না, সম্মোহনটাকে না, করছেন? সত্যি করা যায়। করা যায়? যেমন নাকি জুজুবুড়ি বাচ্চা মেয়েকে আহ, কবিগুরু ভাষায় যে বলতে বলি, বাইরে কেবল জলের শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। দস্যি ছেলে গল্প শুনে একেবারে চুপ। এখানে গল্পটা হচ্ছে সম্মোহন। ওকে ওই ঝুপ 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 আওয়াজ দিয়ে বা আমাদের জুজুবুড়ির ভয় দেখিয়ে, জুজুবুড়ি বললো কিন্তু কিচ্ছু নেই, ও জীবনে কোনো জুজুবুড়িকে দেখতে পেলো না, কিন্তু ওই আতঙ্কে ঘুমিয়ে পড়লো বা ওই দুষ্টুমি যে বন্ধ করে দিল। আমাদের দেশে জুজুবুড়ি প্রয়োজন আছে, সম্মোহনের প্রয়োজন আছে। আর সেটা বিজ্ঞানসম্মত ভাবে। আমি যখন এমএসসি পাশ করেছি, আমার একটা সাবজেক্ট ছিল হিপনোটিজম। আমার পরীক্ষায় বসতে হয়েছে, আমি সদবে পাশ করেছি, কিন্তু ওই সম্মোহনটা কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাপার। আর আমি চেষ্টা করছি ভেতরে ভেতরে, আমি একা হয়ে পড়েছি, আরো কয়েকজন বন্ধু হলে ভালো থাকতো, বা আমার যদি বয়সটা কিছু আরো ফিরে পেতাম, আমি হয়তো আরো কিছু খাটতে পারতাম। সম্মোহন করে অপারেশন করা যায়, মানে অন্যমনস্ক হয়ে গিয়ে। বাচ্চাদের এই পেডিয়াট্রিশিয়ানরা যখন বাচ্চাকে ইঞ্জেকশন দেয়, তখন ছুঁচটাকে না অনেক এদিক ওদিক এরম করে ছোঁয়ায়, ওকে কনফিডেন্স গ্রো করায় যে আমি কিছু করছি না। ও যখন কনফিডেন্স গ্রো করলো, যখন হিপনোটাইজ হলো, মানে সম্মোহিত হলো, তখন ওই ঝুঁকি দিলে ছোটাকে। কারণ ওটা সত্যি ব্যথা লাগছে না,
ওখানে নার্ভের নেটওয়ার্ক খুব কম। আমরা যদি আঙুল ক্রস করে এভাবে এরম ভাবে টাচ করি, আমরা কিন্তু মিসরিড করবো। আপনি একটা পেন নিয়ে আঙুল দুটোকে ক্রস করে এরম ভাবে যদি চোখ বন্ধ করে টাচ করেন, মনে হবে যেন একটা পেন কি দুটো পেন। এটাও কিন্তু সম্মোহন, এটা কিউটেনিয়াস, মানে স্পর্শের উপরে। তারপরে ইঞ্জেকশনটা আমরা এখানে নিই কেন, বা পেটে নিই কেন, বা থাইতে নিই কেন, এসব জায়গায় নেটওয়ার্কটা কম। নার্ভের যে ওই সেন্সারি এন্ড গুলো, সেগুলো আঙুলের ডগায় ম্যাক্সিমাম, কিন্তু পিঠে কম। সেটা পিঠে ওই আরএল ডিএল এর ব্যাপারটা, যে এ- এক একখানা কি দুখানা স্পর্শ একসঙ্গে করলাম, ওই ডিফারেন্স, সরি, ওই ডিফারেন্সিয়েশনটা আমরা আহ, ওই ওটাও একরকম সম্মোহন। ওটা 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 হচ্ছে কিউটেনিয়াস সম্মোহন। একই রকম মনে হচ্ছে, একই স্পর্শের দুরকম। এইভাবে সমাজের অনেক অনেক উন্নতি করা যায়। যেমন নাকি পেট্রোলের দাম বাড়া নিয়ে কথা, অনেক একথা থেকে কোথায় যাচ্ছি আমি, কারণ দুটি জোড়ে আছে। পেট্রোল সবে এক পয়সা বাড়লে পরে, মানে মানে ক্রুড পেট্রোল ক্রুড অয়েল। 1 পয়সা বাড়লে পরে আসল পেট্রোল বা গ্যাসোলিন, গ্যাস, সেটা দুমকে বেড়ে যায়। আসলে কিন্তু ট্যাক্স বাড়ানো হয়, এই যে ট্যাক্স বাড়াবার কায়দা। কারণ যাদের গাড়ি আছে তারা সাধারণত এই ট্যাক্সটা দিতে পারে, গাড়ি চলছেও। আর এই যে অতিরিক্ত টাকার সংগ্রহ হলো, এই অতিরিক্ত টাকা দিয়ে অন্য কোনো খরচ হয় না, হাইওয়ে গুলো তৈরি হয়, ওই গাড়ি চলবার জন্য রাস্তা তৈরি হয়। সেই জন্য ওটা পবিত্র ব্যাপার। আমি এই সাবজেক্টের সঙ্গে ওই সাবজেক্টে লাফালাফি করি। না, 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 একদম অবশ্যই কোনো অসুবিধা নেই। না, যেটা বললাম আপনার কথা শোনার জন্যই তো আমরা এখানে বসে আছি। আমরা একটা জিনিস করব, আমাদের এখানে অনেকেই রিকোয়েস্ট করছেন, কারণ আমাদের যেহেতু সৌম্য যে চালাচ্ছে আজকের সেশনটা, সে তো শুধুমাত্র আমার এবং আপনার ভিডিওটা স্ক্রিনে রেখে দিয়েছে। সেজন্য বাকিদের আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাকিদের অনেকেই আবদার করছে যে তারা পিসি সরকারের সবাইকে সঙ্গে নমস্কার, সবাইকে নমস্কার। তারা প্রত্যেকে তারা পিসি সরকারের সঙ্গে এক ফ্রেমে ছবি তুলতে চান। তো সৌম্য একটুখানি সেটিংটা চেঞ্জ করে সবার ভিডিওটা একবার যদি অন করে নিই, আমরা একবার ছবিটা তুলে নিয়ে তারপর আবার এই এই সেটিং। ম্যাজিকটা উনি পারেন। আমি না, না, আপনাকে করতে হবে না, আপনাকে করতে হবে না, আমরা করছি ঠিক এখানে। আছে, ঠিক আছে, আমরা করছি। ঠিক আছে, সৌম্য, করুন একটু যদি করুন। সেটিংটা চেঞ্জ করে সম্মতি তুই দিলাম। সবাইকে স্ক্রিনে নিয়ে আসিস, একটু স্পটলাইট গুলো বন্ধ করে দে। আমার যদি হাউসফুল হয়, আমি তো খুশি হব। আপনার তো সব শোই প্রায় হাউসফুল, মানে আমি আমার ছেলেকে গল্প শোনাচ্ছিলাম, আপনার তো অনেক ম্যাজিক ছিল। তা এই যে বললাম আজকে শুরু করলাম, আমি যে ছোটবেলায় কতবার এই যে অ্যাব্রাক্যাডাব্রা, হোকাস পোকাস, গিলি গিলি গে, ইন্দ্রজাল, এবং তারপরে আমি আমার একটা উঁচু করে একটা আওয়াজ যোগ করে দিতাম। সেই তা ঠিক আ, বলেছেন। আপনারা যদি কেউ স্ক্রিনশট নিতে চান, আপনাদের ভিডিও অন করে স্ক্রিনশট নিতে পারেন। আমরা আবার কিন্তু স্পটলাইট মোডে চলে যাব, যাতে সবার ভিডিও অন থাকলে ব্যান্ডউইথটা একটু ইম্প্যাক্টেড হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেওয়া হয়ে গেছে। তাহলে আমরা আবার স্পটলাইট মোডে ফিরে যাই। হ্যাঁ, আহ, এবার এবার আপনাকে পরের প্রশ্নটা আমি আমাদের একটা ছোট্ট বন্ধু আবার, প্রতীক, হ্যাঁ, প্রতীকের হ্যাঁ, একটা প্রশ্ন আছে। আমি হ্যাঁ। প্রতীককে বলবো একটু ভিডিওটা অন করে, সৌম্য যদি প্রতীককে একটু ফোকাসে আনিস, তাহলে প্রতীকের প্রশ্নটা আমরা শুনে নেব। নমস্কার। আহ, আমার কোয়েশ্চেনটা আছে, তুমি কি করে অডিয়েন্সের মাইন্ড কন্ট্রোল করো যখন তুমি ম্যাজিক করো? উমা, ওরা না ভালোবাসে আমাকে, সে ইচ্ছে করে না কিন্তু যেন হাততালি দেয়। পরে না, ওরা যখন নাকি ওরা যখন নাকি বাড়ি ফিরে যায়, আমি না ঘরে একা একা বসে কাঁদি, যে আমার এতগুলো বন্ধু সব চলে গেল, ওরা কত মজা পাচ্ছিল, কত হাততালি দিচ্ছিল। আমি আবার পরের দিন দেখি দেখি অন্য অন্য নতুন বন্ধু বান্ধবরা এসছে, ঘর ভর্তি,
আর আমার দিকে নাকি বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর আমিও না জানি হাসি মুখে কি করে দুঃখটাকে গিলতে হয়। ওরা যখন হাততালি দেয়, আর ওর বুড়ো বাবারা যখন নাকি গম্ভীরে ছিল, সেই গম্ভীর হয়ে একটু পরে যখন নাকি ফিক ফিক করে হাসছে, আবার তখন যখন ওনারা হাততালি দেন ওই বাচ্চাদের মতো, আমি তখন বুঝি যে আমার ম্যাজিকটা সফল হয়েছে। আমি মানুষকে বয়স ফিরিয়ে দিতে পেরেছি, আমি বুড়ো গুলোকে বাচ্চা করতে পেরেছি। সবাই জুনিয়র, সমস্ত পৃথিবী জুনিয়র। এটাই ম্যাজিক, বুঝতে পেরেছো? না, ওর তুমি তো একটা প্রশ্নটা ম্যাজিক। হচ্ছে যে আপনি কি করে ট্রিক করেন, মানে আপনার মানে আরে বাবা, ওই ম্যাজিকটা ও জানে, ও নিজেই একটা ম্যাজিক। দেখবেন আগামীকাল ও আরো বড় হয়ে গেছে, পরশু দিন ও আরো বড় হয়ে গেছে। ও জীবনে কত বড় হবে, ও নিজেই এখন চুপ করে আছে। বিরাট বড় মানুষ হবে। কি গো প্রতীক, হ্যাঁ, ঠিক বললাম না? তুমি জীবনে বড় হবে না? হ্যাঁ, ইয়েস, বড় দেখলাম হবো, তো। বড় হবো। তুমি তুমি অনেক বড় হবে, আমরা তোমাকে নিয়ে অনেক গর্ব করব। তুমি প্রতীকের প্রতীক, তুমি সবার প্রতীক, বা তুমি আমাদের ভবিষ্যৎ। তোমাদের জন্যই আমরা কাজ করছি। আর আমরা না খেটে খুঁটে এইটুকু আনতে পেরেছি পৃথিবীকে। এবার তোমাদের পালা, তোমরা পৃথিবীকে বা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। আর তখন যা মজা হবে না, ওয়ার্ল্ডের বেস্ট কান্ট্রির লোক স্বীকার করবে যে ভারতবর্ষ তোমাদের উপর নির্ভর করছে। তুমি প্লিজ এগিয়ে এসো। তোমার মধ্যে একটা পিসি সরকার লুকিয়ে আছে। তোমার মধ্যে একজন লোক যখন তবলা বাজায়, যদি খুব ভালো তবলা বাজায়, বলি আমরা যে খুব ভালো তবলিয়া। আর যদি আরো ভালো বাজায়, বলে দুর্দান্ত তবলিয়া। যদি আরো ভালো বাজায়, তখন বলি ওনার না হাতে জাদু আছে। এইভাবে আমরা তবলার জাদুকর, হকির জাদুকর, ক্রিকেট জাদুকর, সবকিছু জাদুকর, মানে বেস্ট অফ দ্য বেস্ট সেটা তুমি। তোমার মধ্যে একটা জাদুকর লুকিয়ে আছে, ওটাকে আস্তে করে বের করে আনো। তুমি সব পারো, সব পারো, সেই কাজগুলো করে দেখাও। তো বাবা মাকে, আমাকে, দেশবাসী সবাইকে গর্ববোধ করাও। আমি জানি তোমরা পারবে। তোমাদের মধ্যে কোনো চোর নেই, তোমাদের মধ্যে কোনো অসৎ ব্যক্তি নেই। এই যে বাজে বাজে লোকগুলো, বাজে পলিটিশিয়ান গুলো, এটা সব নোংরা লোক। তুমি কি, যদি ইঞ্জিনিয়ার হও, তুমি কি টাকা পয়সার জন্য একটা ভালো ব্রিজকে খারাপ ভাবে বানাবে? কখনো না। তুমি কি কোনো রুগীকে ইনজেকশন দিতে গিয়ে ভুল ইনজেকশন বা বাজে ইনজেকশন জল দিয়ে দিলে, আর বাকি টাকাটা নিজের পকেটে গুঁজিয়ে নিলে, সেরকম করবে? মোটেই না। এরা না তাই করছে। সেই জন্য তোমাকে এগিয়ে আসতে হবে। কারণ তুমি যতদিন না যখন বড় হবে, তখন সত্যিকারের মানুষ, সত্যিকারের একটা সৎ লোক, তখন হোল ইন্ডিয়া ইজ কারেক্ট। তখন ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে। আমি ম্যাজিক দেখাই, সরল মনে ম্যাজিক দেখাই। অন্যান্য জাদুকররা সবাই আমার বন্ধু, আমার সঙ্গে কোনো ঝগড়া নেই। আমেরিকার ডেভিড কপারফিল্ড, ও আমার বন্ধু। ও তো স্ট্যাচু অফ লিবার্টি ভ্যানিশ করেছিল। আমি বললাম, আমাদের কলকাতায় না আহ, যখন লোডশেডিং হয়, সবকটা স্ট্যাচু ভ্যানিশ হয়ে যায়। তুমি রাত্রিবেলায় করলে কেন ভাই? ভ্যানিশ করতে দিনের বেলায় করো। তখন ওরা বললো যে দিনের বেলা কি করা সম্ভব? আমি বললাম হ্যাঁ সম্ভব, এই আমাদের মতো ইন্ডিয়ানদের সম্ভব। আমি তাজমহল ভ্যানিশ করেছি, আমি হ্যাঁ, ভিক্টোরিয়া মেমোরিয়াল ভ্যানিশ করেছি, আমি আস্ত রেলগাড়ি ভ্যানিশ করেছি দিনের বেলায়। তাহলে ইন্ডিয়া পারে না? ইয়েস, আমরা পারি। ওকে ছোট করার জন্য আমি আমি পারি বলছি না, আমি জানাবার জন্য। আমি কিসে সে কম নেই। তুমিও তাই, তুমিও একটা পিসি সরকার, তোমার মধ্যেও একটা পিসি সরকার আছে। জাস্ট বের করে নিয়ে এসো, প্রকাশ করো, দেখিয়ে দাও পৃথিবীকে যে প্রতীক সত্যিকারের জাত, আমাদের জাতের প্রতীক, আমাদের সাফল্যের প্রতীক, জিতে যাওয়ার প্রতীক। বুঝতে পেরেছো?
এতক্ষণে তুমি আমার বন্ধু হলে, হ্যান্ডশেক করো। আচ্ছা, আপনার যেহেতু ভ্যানিশের কথা উঠলোই, সেই জন্য ভ্যানিশ হ্যাঁ, নিয়ে আমাদের একটা প্রশ্ন এসেছে। হ্যাঁ, নবনীতা, আমি জানি তোমার ট্রেন ভ্যানিশ নিয়ে প্রশ্ন ছিল। নবনীতা, হ্যাঁ। তুমি তোমার প্রশ্নটা করবে? হ্যালো, নমস্কার। আমি নবনীতা। নমস্কার, বলুন বলুন বলুন। হ্যাঁ, ছোটবেলা থেকেই আপনার শোতে আমার কখনোই যাওয়া হয়নি। কিন্তু টিভিতে প্রচুর দেখেছি আপনার শো। কখনো ঠিক যাওয়া হয়নি। কারো দোষ দেব না, জাস্ট যাওয়াই হয়নি। তো আমার খুব জানার ইচ্ছে, টিভিতেই ওই ট্রেন ভ্যানিশটা দেখেছিলাম। আমার বাবা রেলওয়ে সার্ভেন্ট, রেলের চাকরি করতো। তো আমি অনেক রেলস দেখেছি ছোট থেকেই, অনেক জায়গায় ঘুরেছি। আমার কিছুতেই বিশ্বাস হতো না যে এইখান থেকে অত অব্দি এত বড় একটা ট্রেন কি করে ভ্যানিশ হতে পারে। তো যখন আমাদের এই কোরক থেকে শুনলাম যে আপনি আসছেন আমাদের সাথে কথা বলতে, আমরা সুযোগ পাবো। তো আমি সায়ন্তনকে জিজ্ঞেস করেছি আমার এই প্রশ্নটা করবে, খুব বাচ্চাদের মতো প্রশ্ন যদিও, তো যে কি করে আপনি ভ্যানিশ করলেন ওটা। আমি বলে দেবো? আমি জানি না, আপনার উপর রাখলাম, না আপনি না যদি না না, বলেন। আপনি প্রমিস করুন যে কাউকে বলবেন না। না, বলবো না। বলে দিচ্ছি, আমি না ভ্যানিশ করিনি, লোকেরা ভুল দেখেছে। অত বড় ট্রেন কি ভ্যানিশ করতে কম জায়গা লাগে? আস্তে সেই আমাদের চোখটাকে গুলিয়ে দিলে, আমি মানুষ মনটাকে বা চোখটাকে না গুলিয়ে দিয়েছিলাম। এই দুটো চোখ তো এইখানে, আর ট্রেনটা তো বিরাট। এই দুটো চোখকে হিপনোটাইজ করতে বা আমার কন্ট্রোলে আনতে বা ভুল দেখাতে খুব সহজ ব্যাপার। সেটা সমবেত ভাবে আমাদের হাইকোর্ট জাজ যারা ছিলেন, বা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ছিলেন, বা ওখানে ইএন ছিলেন, আহ, মানে রেলওয়ের বড় বড় অফিসারে ছিলেন। তার একটা শর্ত, ট্রেন আপনি ভ্যানিশ করতে পারেন কিন্তু ফিরিয়ে দিতে হবে। আমি বললাম, প্রমিস, কোনো ক্ষতি হবে না, আমি ফিরিয়ে দেবো। আরে বাবা, ফেরত তো থাকবেই, কারণ ওনারা ভুল লিখছেন। ট্রেনটা ট্রেনের জায়গায় আছে, ও নিজের ছন্দ অনুযায়ী চলে গেছে। এর পরবর্তী দিনে কাগজে বেরিয়েছে যে ঠিক ডট টাইম মতো ও ডেস্টিনেশনে পৌঁছেছে। আর ট্রেনের মধ্যে যারা নাকি বসছিলেন, তারা জানেনই না যে তারা ভ্যানিশ হয়ে গেছিলেন। যারা দেখছে তারা ভ্যানিশ হয়ে গেছে। আমার এই যেমন ধরুন, এখানে একটা রবার রয়েছে, ইরেজার। এইটাকে আমি যদি নিয়ে মুখে ভ্যানিশ হলো কি? না, না, আমার হাতে রয়েছে। হাতে আছে। প্রিটেন্ড করলাম যে আমি খেয়েছি, ঠিক আছে? ওটা সবকিছু আমার সায়েন্টিফিক প্রিটেনশন। আমি যদি মানুষের চোখটাকে ধোকা দিতে পারি, তাহলে বাস্তবটাকে ধোকা মনে হবে। আপনি চোখের সামনে আঙুল নিন, সমস্ত পৃথিবীকে আপনি গার্ড করতে পারেন। ওই দুটো চোখ যদি আঙুল দিয়ে বন্ধ করে দেওয়া যায়, পৃথিবী বন্ধ করতে হবে না। এটা আমি খুব সংক্ষেপে বললাম। আমি ফিজিক্স অ্যাপ্লাই করেছিলাম। আমি লাইট রেজ ফ্রম দ্য ট্রেন, দর্শকদের চোখে যে পড়বার জন্য যে আলোকগুলো এসছে, সেগুলোকে বেন্ড করেছিলাম। বেন্ড হয়, আপনিও দেখেন বাড়িতে, ওই উনুনের উপর, যদি আপনি উনুনটার উপর দিয়ে কোনো কিছু দেখেন যে দুলছে, তাকে ডিস্টর্টেড লাগে। এর জন্য, হ্যাঁ। কেন? ওই লাইট রেস গুলো ডিস্টার্ব হচ্ছে। আমি যদি ডিস্টার্ব করে যদি অন্য কিছু দেখাতে পারি, তাহলে ওই এই ভিশনটা কিন্তু দেখবেন ওনারা। এর বাইরে আমি বলবো না, পয়সা আচ্ছা, লাগবে। থ্যাংক ইউ সো না, মাচ। এটাও অনেকটা আমি আমি অ্যাকচুয়ালি নবনীতা যখন আমাকে বলেছিল, আমি তখন বলেছিলাম ইউজুয়ালি ম্যাজিশিয়ানস ডোন্ট রিভিল দেয়ার ট্রিক্স, বাট উই উইল ডেফিনেটলি আস্ক দিস কোয়েশ্চেন। এবার প্রতীক যখন বলছিল, তখন একটা কথা আমার মনে হচ্ছিল, আপনি এটা আগে বলেছেন যে ইট ইজ ইজিয়ার টু ট্রিক এডুকেটেড পিপল। তা এইটা কেন বলেন? যারা শিক্ষিত, পড়াশোনা জানা পণ্ডিত মানুষ, তাদের ট্রিক করাটা কি করে বেশি সহজ অন্যদের থেকে? যত বেশি শিক্ষিত হন না, তারা তত ছেলে মানুষ হয়ে যান। আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, শ্রদ্ধেয়া দ্রৌপদী দেবী, তাকে না আমি চট করে তার সে খেলা দেখে জব্দ করতে পারি।
কিন্তু একটা বাচ্চা ছেলেকে একটা কিছু লুকোলে পর বলবো ওই তো হাতে লুকিয়ে আছে। বাচ্চাদের খুব করতে কঠিন, কারণ ওদের মনটা চঞ্চল, সব দিকেই নজর দিতে পারে। আর আমরা যত নাকি লেখাপড়া করছি, আমরা চ্যানেলাইজ করছি, চ্যানেলাইজ করতে 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 একমুখ হয়ে গেছি। এটাকে যে আটকে দিই, ওরা জানার পথ ব্লকড হয়ে গেল। এইটা এগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। যত আমরা লেখাপড়া করি বা উন্নত বোধ করি, কোট আনকোট উন্নত, তত কিন্তু আমরা ন্যারো মাইন্ডেড হয়ে গেলাম। তত ন্যারো আর ভিশন, ওয়াইড অ্যাঙ্গেল না। ঈশ্বর দুখানা চোখ দিয়েছে, কারণ একটু ওয়াইডলি দেখার জন্য। এটা প্রকৃতির ব্যাপার। কিন্তু আমরা যখন একটু ফোকাস করি, দুটোকে ন্যারো ডাউন করে একটা পয়েন্টে আসি, নাহলে পরে অন্য একটা প্রাণী আছে যেন কি এখানে চোখ, এখানে চোখ, বা পাশে চোখ, তারা যে কিরম দেখেন, বা পুঞ্জাক্ষী, মাল্টিপল আইজ, তারা যে কি দেখেন, আমার সেটা একবার জানতে ইচ্ছে করে। কিন্তু আমি কল্পনাতেও ভাবলাম না, বা বুঝতে পারলাম না যে কি দৃশ্য দেখেন। সেটাও কিন্তু বস্তু বাস্তব। সেটা কি আমি জানলাম না, জানবো ঠিকই তো। এটা আহ, লেট নেভার। ঠিকই। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এটা এবং এটা আমি করব না, আমাদের যে স্কুলের থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম, তার প্রিন্সিপাল রাজদীপ এই প্রশ্নটা করবে। কিন্তু তার আগে আমি একটা প্রেক্ষিত দিয়ে দিই। আমি যখন ছোট ছিলাম, আপনার একটা ম্যাজিক ছিল যেটা আমার খুব ফেভারিট ছিল। সেটা হচ্ছে আপনার একজন গ্রুপে একজন খুব লম্বা মানুষ ছিলেন এবং একজন খুব পেটে মানুষ ছিলেন, এবং আপনি তাকে, ওই লম্বা ভদ্রলোককে, একটি বাক্সের মধ্যে ঢোকাতেন। আপনার একটা মস্ত বড় হাতুড়ি ছিল, সেই হাতুড়ি দিয়ে আপনি বাক্সটার উপরে মারতেন, এবং যিনি বেরিয়ে আসতেন তিনি একজন খর্বকায় মানুষ। এইটা আমাদের ছোটবেলায় একটা অসম্ভব আনন্দ দিত। আমি তো এই ম্যাজিকটা দেখে খুব মুগ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গেই রাজদীপের প্রশ্নটাও হয়তো খুব রেলিভেন্ট এ ব্যাপারে। আমি রাজদীপকে এই প্রশ্নটা করতে বলবো। স্যার, নমস্কার। মানে নমস্কার, আমি নমস্কার। আমি ধন্য হয়ে গেছি। আমি বলবো, আমি 2 বছর আগে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর আপনার সঙ্গে আমি যে এরকম কথা বলতে পারছি, আমার মনে হচ্ছে আমার জীবন ধন্য হয়ে গেছে। মানে আরে বাবা, আমি, কি বলছেন? আমার বাবা কলকাতায় থাকতে অনেক চেষ্টা করেছে আপনার শো দেখার টিকিট, আমাদের আরে কোনোদিন ওই সৌভাগ্য হয়নি। কিন্তু হয়তো ভগবানের বিধান ছিল যে আপনার সঙ্গে ডাইরেক্টলি বোধহয় একদিন কথা বলতে পারবো, সেই জন্য বোধহয় ওই সৌভাগ্যটা দেয়নি। সো আই অ্যাম, মানে আমার পুরো মানে গুজবাম্পস হচ্ছে আপনার সঙ্গে কথা বলছি। মানে ইউ ক্যানট, মানে আপনি বুঝতে পারবেন না যে হোয়াট ফিলিং আই এম গোয়িং থ্রু। বাট আপনি, মানে আমাদের ছোটবেলায় বলা হতো, মানে কিছু জিনিস যদি, মানে অদ্ভুত কিছু একটা করে দিই, ও তুমি তো পিসি সরকারের মতন করছো, পিসি সরকারের। তো সেটাই, মানে আমি আপনাকে বলতে পারছি, মানে আপনি যে হোয়াট সুপারলেটিভ স্টেট ইউ আর ইন, মানে ইউ প্রবাবলি অলসো ডোন্ট নো। তো তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনার অনেক ম্যাজিক আছে। আপনি তো বলছেন যে সায়েন্স সায়েন্স নিয়ে ফিজিক্স এর ব্যাপার আছে। তো আমি অ্যাকচুয়ালি আই এম অলসো আ ফিজিসিস্ট, আমি এই দেশে ফিজিক্স পড়তেই এসেছিলাম। তো আমি আপনার কথাগুলো অনেক বুঝতে পারি যে আপনি রিফ্র্যাকশন দিয়ে আপনি ওইটাকে সায়েন্টিফিক্যালি সব করার চেষ্টা করছেন। কিন্তু হ্যাঁ, যে আপনি কোনো একটা ভাবেন, when you come up with an idea, যে ধরো হ্যাঁ আমি এরকম একটা ম্যাজিক দেখাবো, সেটা আপনার কতদিনের প্ল্যানিং লাগে? যে ধরে নিন আপনি তাজমহলটা যে কতদিন ধরে আপনি ভাবেন, কতদিন ধরে প্রিপেয়ার করেন, আপনার কি একটা টিম থাকে? আপনি কনসেপ্টটা কিভাবে করেন? একটা তো কনসেপ্টের ব্যাপার, একটা সিনেমার মতন ব্যাপার এটা, বাট ইটস মোর রিয়েল। মানে আপনাকে একটা পরীক্ষা দিতে হয়। সিনেমা তো 10 বার টেক করে একটা হয়ে গেল, আপনাকে দের ইজ নো সেকেন্ড চান্সেস, আপনাকে তখনই করতে হবে, তখনই ওটাকে পারফেক্টলি করতে হবে। সেটা কি আমাকে করে করেন? সত্যি কথা বলছি, একদম অকাট্য সত্যি কথা। আমাকে আইডিয়া দেয় বাচ্চা বাচ্চা ছেলেরা, বাচ্চা বাচ্চা মেয়েরা। ওরা আমাকে আবদার করে, কি বাদল ছাড়া আবদার! আচ্ছা তুমি এটা পারো না? ও আমাকে তুমি করে বলে অটোমেটিক্যালি, যেন আমরা সমবয়সী। আর আমি ধন্য সেই জন্য। আমি সত্যিকারের জুনিয়র। উই কাম ভেরি ক্লোজ টু ইচ আদার, ভেরি নিয়ার টু ইচ আদার, সেটা জুনিয়র। যাই হোক, ওরা বলে না তুমি একটু ভ্যানিশ করে ও কি করে দাও, তুমি ওকে ছোট্ট করে দাও তো, এইটুকু করে দাও। ওই যে আবদারটা, সেটা থেকে একটা কল্পনাতে আসলো যে মানুষ এইটা চাইছে। তার থেকে কনসিভ করি আমরা কি করে সম্ভব হয়, কি করে এটাকে ফিজিক্যালি সম্ভব করতে পারবো।
লম্বা লোকটা বেটে হয় না মোটেই। লম্বা লোকটা কোথাও লুকিয়ে পড়ে, একটা বেটে ছেলে বেরিয়ে আসে। এটা লজিক হলে সবাই বুঝতে পারবেন। কিন্তু কনসেপশনটা বা পরিবেশটা বা প্রেজেন্টেশন বা ওই আহ, উপস্থাপনা বলতে আমরা যা বোঝাই, নৈবেদ্য সাজানোটা, ওর মধ্যে দিয়ে তো আমরা নিজেদের অভিব্যক্তি করি। সেইটা যদি এই 5 রকম ঘন্টঘাটা সমাজে মাথার মধ্যে যদি ছেলে মানুষই এক চিন্তা প্রকাশ করতে পারি, আমি আমি জানি মানুষকে আমি শান্তি দিতে পারবো। ওটা একটা কনসেপচুয়াল ম্যাজিক, একটা বিরাট ফিলোসফিক্যাল ম্যাজিকও হতে পারে। যে একটা বড় জিনিসকে যদি ছোট হয়ে যায়, প্রত্যেকে মানে মাস্টারমশাইকে ভ্যানিশ করে দিতে পারতে ভালো হয় বলে কনসেপশন আছে আমার কাছে। আমরা ছোটবেলায় অনেক ভেবেছি। অনেক ভেবেছেন এটা। এই তো এইটা হচ্ছে বীজটা। আমি যদি মাস্টারমশাইকে ভ্যানিশ করে বা মাস্টারমশাইকে ছোট্ট করে দিয়ে আমি একটা ড্রামা লিখেছি, একটা ড্রামাজিক, তার নাম কাচ্চু বিবি সংবাদ। সেই মাস্টারমশাইকে কি করে, মাস্টারমশাই যখন চা খাচ্ছে তার মধ্যে একটা কেমিক্যালস দিয়ে মাস্টারমশাইকে ছোট্ট করে দিয়েছে, শিশু করে দিয়েছে। পরে যখন নাকি মাস্টারমশাই আবার সে মেয়াদে ফুরিয়ে গেল, উনি আবার ফিরে এলেন আস্তে আস্তে করে বয়স্ক ব্যক্তিত্বে। মাস্টারমশাই কি কান্না, তোমরা ওই ওষুধটা আমাকে আবার দাও। আমি কি আনন্দে ছিলাম শিশু হয়ে। আমি জেনে ভাল লাগছে না, লেখাপড়া করে ভাল লাগছে না, ফেলে দাও বইগুলো, আসো আমরা আমরা খেলি, আমরা লুডো খেলি। আমার নাটকটা সেখানেই শেষ। এটা এই সমস্ত একই মুখ্য জিনিস, মানুষের ইচ্ছেটা, সেটাকে আমি জানতে চাই, সেটাকে প্রকাশ করতে চাই স্টেজের মধ্যে দিয়ে, সম্পূর্ণ ফিজিক্স ফলো করে। এর বাইরে কিচ্ছু নেই। আমি অনেক আমি আপনাকে আমি বলবো ইউ আর দ্য গ্রেটেস্ট এক্সপেরিমেন্টালিস্ট, মানে ইউ আর দ্য গ্রেটেস্ট এক্সপেরিমেন্টালিস্ট। আমি 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 ধন্য বোধ করবো যদি আমি এই সামান্য একটু হয়ে থাকি। আমি অনেক পুণ্য করেছি যে না, আমার একটা বাবার মতো বাবা পেয়েছি, মার মতো মা পেয়েছি। আমি যে এত ভাগ্যবান, কেন এত ভাগ্যবান আমি জানি না। অনেক পুণ্য করেছিলাম, আমি ঈশ্বরকে স্পর্শ আমরাও করেছি। অনেক পুণ্য করেছি, আপনার শহরে জন্মাতে পেরেছি। সো সেটা আমাদেরও সৌভাগ্য দ্যাট না ইউ ওয়ার দাদা, লিভিং এট দ্য টাইম when পুরো we ব্যাপারটা, existed. পুরো ব্যাপারটা ভাইসে ভার্সা। আপনি I আমাকে mean, যতটা I don't know ভালোবাসেন, that, আমি but অতটাই ভালোবাসি ডিপেন্ড করি। মনে করুন তো, আপনি আমাকে পাত্তা দিলেন না, হোয়াট ডু আই স্ট্যান্ড? আপনারা আছেন বলেই তো আমি আছি। আমি পর্দা খোলার আগে দেখেছি চুপচাপ গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে। আমার ঈশ্বর পর্দার ওপাশে বসে আছেন। যখন পর্দা খুললো, আমি আমার ঈশ্বরকে দেখতে পাই, আপনারা বসে আছেন। আমি কি আনন্দ লাগে, খুব আনন্দ পাই ঈশ্বরকে স্পর্শ করতে পেরে। আমি হাসি, ও আমার সঙ্গে সঙ্গে আপনারাও হাসেন, এতগুলো লোক একসঙ্গে হাসছি, ধন্য বোধ করি। আপনারা সুখী হন, আপনাদের মনোবাসনা পূর্ণ হোক, জীবনে জাদু ঘটুক, সত্যিকারের জাদু, সত্যিকারের বিজ্ঞান ভিত্তিক জাদু, লোক ঠকানো মিথ্যে গল্প নয় সবকিছু। অসুবিধা আপনাকে হলে এখান থেকে তো পা ছুঁতে পারছি না, বাট আই এম ভার্চুয়ালি ট্রাইং টু টাচ ইউর ফিট। আপনি আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। সবাই তাই। আমার অনেক যথেষ্ট বয়স হয়েছে। আমার আমি একটু আরো কয়েক মাস পরে আমার বয়স 80 হবে। 80। বাবা গো, ভয় পেতাম, এখন আমি নিজেকে দেখেই ভয় পাচ্ছি। আমি কি জুনিয়রটা জানোয়ার হয়ে গেল নাকি? আমি চিরজীবন জুনিয়র থাকবো। না, এবং একটা কথা জানিয়ে দিই বাকিরা যারা জানেন না। তা প্রদীপবাবুর সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কাকতালীয়ভাবে কি হয়েছিল আমি জানি না প্রদীপবাবু আপনার মনে আছে কিনা। আমি যখন দ্বিতীয়বার আপনাকে ফোন করি সেই দিনটা ছিল হচ্ছে 31শে জুলাই, এবং হ্যাঁ, আপনি সেদিন আমাকে বলেছিলেন যে আপনি খুব ভালো দিনে আমাকে ফোন করেছেন, কারণ কারণ আজকে আমার জন্মদিন। ফলে আমিও খুব ভাগ্যবান যে ওনার ৭৯তম জন্মদিনে আমি অ্যাকচুয়ালি প্রদীপবাবুর সঙ্গে কথা বলতে পেরেছিলাম আমাদের এই কোরকের সূত্রেই।
তা আরেকটা প্রশ্ন, এক- আমাদের হয়তো এই 4-5টা ছোটবেলায় প্রশ্ন করব, আপনার আর বেশি সময় নেব না। তা 4-5টা প্রশ্ন আছে, তার মধ্যে 2টি আমাদের দর্শকদের থেকে এবং 2টো আমার হ্যাঁ নিজের। হ্যাঁ, করুন আপনি করুন। নাটকের কথা বললেন যে আপনি নিজে নাটক লিখেছেন। সেই হ্যাঁ প্রসঙ্গেই চলে যাই যে আপনি এর আগে একটা সিনেমাও করেছেন, 'গিলি গিলি গে'। এবং এই দেশে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ম্যাজিক নির্ভর সিনেমা তারপরেও অনেক হয়েছে। নাও আই সি ওর নাই নাও ইউ ডোন্ট নো। হ্যাঁ, তো এরকম ১টা ২টো পরপর সিকুয়েল হয়েছে। হ্যাঁ আমাদের দেশে ম্যাজিক ধর্মী সিনেমা মোটামুটি ওই একটাতেই আটকে গেল কেন? তারপরে আমরা সেটা নিয়ে আরো এগোলাম না কেন? কারণ আমাদের দেশ এত ক্ষুধার্ত, নানা নানা ক্ষুধায় ব্যস্ত, নানা রকম ক্ষুধায়। কেউ পলিটিক্সের খিদে, কেউ আস্ফালন করার খিদে, কেউ মামার জোরের খিদে, কেউ লোক ঠকানোর খিদে। এতে এত মেতে আছেন আহ, যে আর্ট প্রকাশ পাচ্ছে না। আমাকে থিয়েটার হল দেওয়া হয় না। তার কারণ কি জানে কারণ? না, আপনি আমি মহাজাতি বের- সদনেও এখন আর যেতে পারেন না? না, তো কারণটা কি? মহাজাতি সদনের 1308 ছিল অ্যাকোমোডেশন। 1308, 1308। এটা হচ্ছে লার্জেস্ট কমার্শিয়াল থিয়েটার অডিটোরিয়াম ইন ক্যালকাটা। স্ট্রেসটা যদিও আমার পক্ষে ছোট, তবুও আমি মানিয়ে নিতে পেরেছিলাম ওটা এক্সটেনশন করিডোরে। তো যাই হোক, নতুন কর্তৃপক্ষ ওই 1308 সিটটাকে কমিয়ে 600 কত নাকি 700 কত করেছে। তার ফলে হাউসফুল হলেও হলের ভাড়া উঠবে না। তো কে দিনকে দিন লস করবে? এর থেকে আমার সিঙ্গাপুরেও শো করে ভালো, এর থেকে আমার সেবুতে ফিলিপিন্সে শো করে ভালো, যেখানে 35,000 অ্যাকোমোডেশন ইন সেবু কলোসিয়াম। তার থেকে আমার জাপানে গিয়ে শো করা ভালো, তার থেকে আমার দুবাইতে গিয়ে শো করা ভালো। ওখানে অডিটোরিয়াম নেই আমার ইয়ে মতো। ওরা ওই আলা আলী স্টেডিয়ামের মধ্যে প্যান্ডেল করে স্টেজ বানিয়ে সেই তাইওয়ানকে অর্ডার দেয়। সেই তাইওয়ান থেকে চেয়ার আসে, মানে কয়েক হাজার চেয়ার এবং আর্টিফিশিয়াল গ্রাস আমার জন্য বিছিয়ে দিয়ে ওনারা শো করছেন। আমি কষ্ট পাই যে আমার আমার নিজের আত্মীয় স্বজন আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আমি আপনাদের ঘরের ছেলে, কিন্তু এই ঘরের ছেলে জাস্ট ওয়ান সেকেন্ড। কি বলবো আর, আমার ভাষা নেই। যখন লোক অপমানিত হয়, আপনি ভাবতে পারেন আমার বাবা পিসি সরকার সিনিয়র, তাকে ভারত রত্ন দেওয়া হয়নি, আমার বাবাকে পদ্মবিভূষণ দেওয়া হয়নি, আমার বাবাকে পদ্মভীষণও দেওয়া হয়নি। ওই আমলে ওনাকে দেওয়া হয়েছিল পদ্মশ্রী। আমার খুব খুশি, বাবা কিচ্ছু বলেননি, কিন্তু আমার বাবার মুখটা না আমি কি দেখেছিলাম, অবিচার। যাক, এ নিয়ে কথা বলবো না। আমি আমি হয়তো একটা প্রশ্নে আসতাম, কিন্তু আপনি যেহেতু কথা বলতে চান না, আপনার বাবা পদ্মশ্রী পেয়েছেন, কিন্তু আহ, আপনি যদিও মার্লিন অ্যাওয়ার্ড পেয়েছেন, ম্যাজিকের পৃথিবীতে সব থেকে সম্মানীয় অ্যাওয়ার্ড, কিন্তু যেহেতু আপনি কথা বলতে চান না, সেই জন্য আমি আপনার পদ্ম পুরস্কার বা এই জাতীয় প্রশ্নেও আসছি না। একটা প্রশ্ন, আমাদের বাচ্চারা হয়তো অনেকটাই আনন্দিত হবে বা শুনতে খুব আগ্রহী হবে। আমার বাড়িতে একটা ছোট্ট পোষ্য আছে, কুকুর, সে একটু আগে চেঁচাচ্ছিল, হয়তো তার আওয়াজও পেয়েছেন। আপনার দীর্ঘদিনের একটা পোষ্য ছিল, পেট, সে কুকুরের থেকে অনেক বড়, একটা সিংহ। আপনার সিংহ, বাড়িতে একটি হ্যাঁ, সিংহ ছিল এবং তার নাম বোধহয় ছিল সম্রাট। তো সেই সম্রাট। একটা সিংহকে নিয়ে, সম্রাটকে নিয়ে আপনি একসঙ্গে ঘর করতেন কিভাবে? ভালোবাসে না সবসময় রিটার্ন দেয়। ও আমাকে পরীক্ষা নিয়েছে, আমাকে ছোটবেলায় আমাকে তেড়ে এসেছিল গং করে। আমি ভয় পাইনি, আমি লিখে তুই আমাকে মারবি? ওরা এসে থতমত খেয়ে গেল, আমাকে শুকলো, আমার মধ্যে একটা বন্ধু খুঁজে পেলো। আমি ওকে নিয়ে চটকালাম, ও আমাকে নিয়ে চটকালো, বন্ধু হয়ে গেলাম। আমার বিছানার তলায় ও শুতো, কারণ আমাকে ও নিরাপদ ভাবতো। আমি কিছু খেলে ওর সঙ্গে শেয়ার করতাম।
ও খেত, মাছ ভাজাও খেয়েছে, পুরো বাঙালি সিংহ, বিশাল বড়। ওই মা দুর্গার পায়ের কাছে আছে, বা এমজিএম এর ওই যে সিংহটা গর্জন করে, ঠিক সেরকম সেরেঙ্গেটি ভ্যালির লায়ন। ওরা গাছে চড়তে পারে, আর ভীষণ ইন্টেলিজেন্ট। ওরা গাছে চুপ করে বসে থাকে, নিজের থেকে যখন পশু যায় একটাকে সিলেক্ট করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ও দৌড়িয়ে গিয়ে সাধারণত আক্রমণ করে না, এইভাবে পিকচার্স করে। ভীষণ ইন্টেলিজেন্ট আমার সম্রাটের সঙ্গে। ও, আমি বলি ওকে, ও আমার বড় ছেলে, আমার সন্তান। আর ও আমাকে পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতো। আমাকে কোনোদিনও একটা আচরও কাটেনি, কোনোদিনও না। আমি কলকাতায় বাইরে গেছি, তখন একদিন সম্রাটের মুখ বন্ধ হচ্ছে না, মানে মুখটা হা করে রয়েছে, আর লালা পড়ছে। ডাক্তারবাবুকে নিয়ে এলাম, বলে ও বাবা, ওকে আমি স্পর্শ করবো না, ও খেপে গেছে, ও আমাকে করবে। আমার শ্বশুরমশাই বললেন যে আমার কথা বললেন যে ও তো বাইরে আছে, কিন্তু ও এইভাবে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। তো বললেন যে কিছু বোধহয় আটকে আছে মুখের মধ্যে বা ইয়েতে, একটা হাড়ের তীক্ষ্ণ ফলা, ও হাড়গুলো চিপতে গিয়ে ও মাড়ির মধ্যে আটকে গেছে ভেতরে, মোলারের ওখানে আটকে আছে। ও সেই মুখটা বন্ধ করতে পারছে না, বন্ধ করলে আবার ঢুকে আছে। ও কিন্তু জিভ দিয়ে যতই চেষ্টা করছে, পারছে না। আমার শ্বশুর মশাই লাইফ রিস্ক করে ওকে বললে যে বাবা, আমি তোকে ভালোবাসি। কিন্তু বুঝলো, সামনে এলো, তুমি এটা হা করো তো দেখি। ও হা করলো। আমার শ্বশুর মশাই না হাত দিলেন ভেতরে, দিয়ে ওটা দিয়ে টেনে বের করে নিলেন। সেই সিংহের যে কি লাভ, আনন্দে তিরিং বিরিং করে। আর আমার শ্বশুর মশাই পায়ের কাছে এসে মাথা ঘুরছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এসব কথা ভাবি আর খুব মন খারাপ লাগে। সম্রাটকে আমি খুব অসামান্য ভালোবাসি। অসামান্য অভিজ্ঞতা। আমি কথা দিয়েছিলাম আপনাকে খুব বেশি প্রশ্ন করবো না, আমাদের একটা দর্শকদের প্রশ্ন আছে। নন্দিতা, আমি জানি তোমার একটা প্রশ্ন আছে, তুমি প্রশ্নটা করে ফেলো। ডু উই হ্যাভ নন্দিতা? রিতম? think she has ও dropped. হ্যাঁ হ্যাঁ, সরি সরি। নমস্কার, আমি আসলে আমার ছেলের মানে ফুটবল গেমেও বসে আছি। আমার মানে প্রশ্নটা হচ্ছে যে একজন ভালো ম্যাজিশিয়ান মানে হওয়ার জন্য, বা আপনি যখন মানে মেবি আই উইল চেঞ্জ দ্য কোয়েশ্চেন যে আপনি যখন মানে একটা শো করতেন বা প্রথম দিকে, মানে হোয়াট ডাজ ইট টেক, মানে কতবার প্র্যাকটিস করতেন, মানে যখন আপনার একটা আইডিয়া মাথায় এসছে, ক্রিয়েট করেছেন, তারপরে সেটাকে স্টেজ অব্দি নেওয়া, সেই প্রসেসটা আর কি, সেইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমার বাবা তো আমার সবকিছু। ঋগ্বেদে লেখা আছে, আমার আমার সব থেকে প্রিয় মন্ত্রটা, অহমিদ্যি পিতুস্পরি মেধামিতস্য জাগ্রহ। আমি যা শিখেছি, আমি আমার বাবার কাছে শিখেছি। বাবা আমাকে একটা শেখাননি, কারণ শেখানো যায় না। আর্ট কখনো শেখানো যায় না, শিখে নিতে হয়। আমি এই দেবতুল্য বাবা পেয়ে না, আমি ধন্য। আমি ওনাকে চুষে খেয়েছি, সম্পূর্ণ তো খেতে পারিনি, সেই নিয়ে আমার দুঃখও আছে। যাই হোক, বাবা আমাকে যে উপদেশগুলো মানে আমার মগজস্থ করাতেন, খুব কষ্ট লাগতো। বাবা বলতেন ম্যাজিক করতে গেলে তিনটে জিনিস দরকার। প্রথম হচ্ছে প্র্যাকটিস ইট, সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস ইট, আর থার্ড আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্র্যাকটিস ইট। প্র্যাকটিস 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 করতে করতে সেটা তো ডাল ভাত হয়ে যাবে। তো জল নিঃশ্বাস নেওয়ার মতো কবার করলাম, নিঃশ্বাস গ্রহণ করলাম, বা জল কতটুকু পেলাম, খেলাম টেলাম, কত খাবো খাবো না, মাপবার কোনো প্রয়োজন নেই। আমি ওই জিনিসটা হয়ে গেলাম, আমি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, আমি সেটা। তখন আমার কনফিডেন্স আসে যে লোকেরা যখন অ্যাকসেপ্ট করছেন, আমি তো জাদুকর নই। জাদুকর ওনারা ভাবছেন আমার মধ্যে জাদুকর, ওনারা মিল্কিং করে আমার মধ্যে ম্যাজিকের সত্তাটা বের করে নিচ্ছেন। আমি যখন ছোটবেলায় ম্যাজিক করতাম,
বাবাকে আড়াল থেকে অবজার্ভ করতাম, বাবার অজান্তে, যে দেখি আমার বাবাটা কি করে পিসি সরকার তৈরি হয়, বাড়ির বাবাটা পিসি সরকার হচ্ছে। আমি দেখলাম ও সব অ্যাক্টিং। তো যাই হোক, বাবা যখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন গাড়ি করে, হয়তো বড় বাজার গেলেন বা চাপ দিতে গেলেন কিছু বাজার করতে, আমি তখন ওই ঘর ঢুকতাম, ঢুকে ভেতরের দিক থেকে লক করে দিতাম। ও মা, ওই লকটা ক্লিক করলি না, আমার মনে হতো সব চারদিকে লাইট জ্বলে উঠলো, এবং সামনে হাজার হাজার লোক, আপনারা আপনারা বসে আছেন, কি হাততালি দিচ্ছেন, আমাকে কি ওয়েলকাম করছেন। আমি না বলতাম যে প্রত্যেকে অভিবাদন জানাতাম, ধন্যবাদ আমাকে গ্রহণ করবার জন্য। আপনারা বলতেন ম্যাজিক চাই, ম্যাজিক। আমি বললাম, কোন ম্যাজিক দেখাবো? আপনারা বলতেন। আমার হঠাৎ দেখি আমার গায়ে না ঝলমলে পোশাক, আমার কল্পনায় আমার ডান দিকে বাঁ দিকে কত সুন্দর সুন্দর সহকারী, তারা কি সুন্দর সেজেছে, কি সেটিং, আর কি আপনারা যেটা চাইছেন সেই ম্যাজিকটা আমি স্টেজে করতে পারছি আপনাদের জন্য। আমি এভাবে আমার প্রোগ্রাম চলতো, একের পর এক, একের পর এক। আমার শো প্রত্যেক দিন হাউসফুল হতো, কারণ আপনারা আসতেন, প্রত্যেককে যখন দেখতাম হাতের মেতে উঠতেন, প্রায়শ তক্ষুনি গাড়ির হর্ন শুনতে পেতাম, পাপা বাবা ফিরে এসেছেন, গ্যারেজটা খুলতে বলছেন, গেট কিপার গিয়ে দরজা খুলছেন। আর আমিও আপনাদের বলতাম, আহ, নমস্কার, আজকে না প্রোগ্রাম এখানেই শেষ, আমি আহ, কালকে আবার আসবো বাবা বেরিয়ে গেলে, বলে আবার দেখতাম না আপনারা হাওয়ার মধ্যে কোথায় মিলিয়ে গেলেন, আমার পোশাকটাও হাওয়া মিলিয়ে গেল, আমি আবার আমি হয়ে গেলাম। আমি মাথা নিচু করে বাবার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে যখন উঠতাম, হয়তো কোনো কোনো দিন বাবার সঙ্গে দেখা হতো না। আমি একটু মুচকি হেসে মাথা নিচু করে চলে যেতাম। আর বাবা জানতেন না যে কত বড় একজন শিল্পী আমি, ওনার পাশ দিয়ে হেঁটে গেলাম। এইভাবে কেটেছে আমার আহ ছোট জীবন। অসাধারণ, অসাধারণ। না, অসাধারণ, হ্যাঁ। না, আমরা ধন্যবাদ, আর নমস্কার। একটা ছোট্ট প্রশ্ন নিয়ে নেব কৌস্তবের থেকে, এটাই আমাদের শেষ অডিয়েন্সের প্রশ্ন। তারপরে আর দুটো প্রশ্ন করে আপনাকে ছেড়ে দেবো। কৌস্তব, তাড়াতাড়ি যদি প্রশ্নটা করে ফেলো। পড়ে দেখি। নমস্কার, আমি কৌস্তব সেনগুপ্ত। আপনাকে নমস্কার। আমাদের মধ্যে পেয়ে সত্যি আমরা আবির্ভূত এবং সৌভাগ্যবান, আর এটা কোরকের প্রচেষ্টায় হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এতদিন এই জাদু জগতে আছেন, সো কোন মানে বা নেক্সট, হু ইজ দ্য নেক্সট, লাইক পশ্চিম বাংলা বা ভারতে কে ইজ দ্য নেক্সট ট্যালেন্টেড ম্যাজিশিয়ান কামিং উইচ উই শুড লুক ফর? ইট শুড ইমার্জ আউট অফ ইউ, বুঝলেন? পিসি সরকার ছিল, আছে, থাকবেও, তবে কি ফরম্যাটে থাকবে সেটা আপনাদের মধ্যে নির্ভর করছে। আপনারা আমাকে জন্ম দিয়েছেন, আপনারা আমাকে সৃষ্টি করেছেন, আপনারা আমাকে ভালোবেসেছেন, এর বাইরে কি হবে? আমি আশা করি আপনাদের মধ্য দিয়েই বেরোবে একটা নতুন একটা আমি। এবং ম্যাজিক অফ ইন্ডিয়া ওয়াজ অ্যান্ড ইজ, স্টিল ইজ দ্য বেস্ট ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। কারণ আমরা ম্যাজিকের দিয়ে মানুষের দুঃখকে ভ্যানিশ করতে পারি। আমরা ভালোবাসার ম্যাজিক জানি, ডিভাইড অ্যান্ড রুলের ম্যাজিক চলি না। ধন্যবাদ। শেষ আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার আমরা যখন আপনার এই অনুষ্ঠানের কে টক্সের ফ্লায়ার তৈরি করছিলাম, তখন আমরা আপনার পুরনো পোস্টার, যেগুলো কলকাতার রাস্তায় আমরা দেখে দেখে অভ্যস্ত ছিলাম, সেখানে পুরনো পোস্টারের একটা কোলাজ তৈরি করেছিলাম, এবং তাতে আপনার খুব ফেমাস পোজ আছে, আপনি হাতটা এরকম করে আপনার মুখের সামনে ধরে যেমন যেন সম্মোহন করছেন, এবং তার পাশে লেখা আছে ইন্দ্রজাল। তা এইখানে আমার একটা প্রশ্ন আছে। ম্যাজিক বলতে আমরা বাংলার আক্ষরিক অর্থে যখন ট্রান্সলেট করি, আমরা সাধারণত জাদু বুঝি। এই যে একজন কেউ আমাদের জাদু করে রেখেছে, যার কথা বলছিলাম আমাদের পরের যে কেটক্সের বক্তা শ্রীধর দাস, তাকে আমরা বলি আলোর জাদুকর। জাদু শব্দটাই বেশি প্রচলিত। সেইখানে আপনারা, আপনি হন বা আপনার বাবা হন, দুজনেই
ইন্দ্রজাল শব্দটা খুব ব্যবহার করেন, এটার কারণ কি? হ্যাঁ, একটু ভেঙে ভেঙে বলি, জোড়া লাগিয়ে নেবেন। জাদু দুরকম হতে পারে, অন্তঃস্থ জয়াকার দিয়ে জাদু আর বর্গীয় জয়াকার দিয়ে জাদু। আমরা ভেবে, এটা আমার ডিভিশন, এটা আমার ক্রিয়েশন, এটা কোনো ডিকশনারি বা ইয়েতে পাবেন না। আমি বিদ্বজ্জনদেরকে অনুরোধ করছি যে আমার এই যে বিশ্লেষণটা, ভাঙা ব্যাপারটা, অন্তঃস্থ জ আর বর্গীয় জ, এটাকে এটাকে স্বাগত জানান, এটাকে ওয়েলকাম করুন, এটা মানুষের পক্ষে মঙ্গল হবে। অন্তঃস্থ জ দিয়ে যে জাদু, এটা হচ্ছে কল্পনা জাদু। এর মধ্যে অলৌকিক, মানে ভূত প্রেত, ঐশ্বরিক শক্তি ইত্যাদি ইত্যাদি যা যা বলে থাকে, সেটা সত্যি হোক মিথ্যা হোক, সেটা অন্তঃস্থ জ দিয়ে প্রকাশিত হোক। আর তার অভিনয় করা এদিকে মানুষের মনোরঞ্জনের জন্য বিজ্ঞান ভিত্তিক যে জাদুবিদ্যা, তাকে বর্গীয় জ দিয়ে করা হোক। আমি খেয়াল করে দেখবেন, আমি যখন জাদুকর লিখি, বর্গীয় জ দিয়ে লিখি, এবং পুনর্পন্থী যারা ছিলেন তারা অন্তঃস্থ জ দিয়ে লিখতেন। আমি জাদুকর সমাজকে অনুরোধ করছি, সর্বত্র করে থাকে, আমি এখন আবার নতুন করে বললাম যে এই ডিভিশনটা মানবেন, নইলে পরে বর্গীয় জয়াকার জাদু গুলো অস্পৃশ্য হয়ে যাচ্ছে। অন্তঃস্থ জ কথা ভেবে বর্গীয় জ, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, হুম, নিশ্চয়ই বুঝবেন, ঠিক। কারণ এটা সত্যি সত্যি বুঝতে সময় লাগে না। কিন্তু ইন্দ্রজাল শব্দটার ব্যবহার এত কিভাবে? ইন্দ্রজাল হচ্ছে আমাদের 64 কলার 20 নম্বর কলার নাম হচ্ছে ঐন্দ্রজাল। পঞ্চ ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করে মনোরঞ্জন করা বা কার্য সিদ্ধি করা, তার নাম ইন্দ্রজাল। এই ইন্দ্রজালের প্রথম উল্লেখ এই ইন্দ্রজাল বিদ্যার ঋগ্বেদে আছে। ঋগ্বেদের দুটো বিভাগের প্রথম বিভাগে একদম শেষ চ্যাপ্টারে দেখবেন, ওই রাজা এবং অপ্সরা উর্বশী, তাদের প্রেম আলাপের মধ্যে, কথোপকথনের মধ্যে দিয়ে নাট্যশাস্ত্র নাকি জন্মেছে। রাজার নাম পুরুডোবা এবং ওনার প্রেয়সীর নাম হচ্ছে উর্বশী। উর্বশী হচ্ছেন মানে অপসরা। দেবলোকের সেই সেই অপ্সরা। এখন যখন নাকি পুরুডোবা প্রেম নিবেদন করেছেন, তখন অপ্সরা বললেন যে তুমি মনুষ্য জগতের মানুষ, তুমি রাজা হও যাও না কেন, আমি হচ্ছি দেবলোকের লোক, আমাদের মধ্যে মিলন হতে পারে না। কিন্তু বলছে আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। বলতে রাজা পুরুডোবা স্পর্শ করতে গেলেন, উনি ভ্যানিশ হয়ে গেলেন। ভ্যানিশ হয়ে আবার ওদিক দিয়ে আবির্ভূত হলেন। বললেন যে তোকে বললাম না আমাদের মধ্যে মিলন হওয়া সম্ভব নয়, আমি তুমি তুমি আমাকে স্পর্শ করতেও পারবে না, ইত্যাদি। এইটা নাকি অ্যাকর্ডিং টু আমাদের শাস্ত্র নাট্য জগতের প্রথম নাটকীয় ঘটনা। এর থেকে নাট্য জগৎ সৃষ্টি হয়েছে। তা আমি বললাম যে যদি নাট্য জগৎ সৃষ্টি হয়, তাহলে তো জাদুও সৃষ্টি হলো ওখানে। পরীকে জয়াকার যা আর দু ভ্যানিশ হয়ে গেল, ওটা কি একটা আর্ট নয়? আমাদের সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত এবং নাটক নিয়ে ব্যস্ত হয়ে আছেন। 64 কলার বাকি যে 62 কলাটা লুটোপুটি করে কান্নাকাটি করছে, ওদিকে খেয়াল নেই। 20 নম্বর কলা ইন্দ্রজাল বিদ্যা, 23 নম্বর কলা হস্তলাঘব বিদ্যা, যাকে ইংরেজিতে বলি আমরা স্লেই অফ হ্যান্ড, তারপরে কচুমার যোগ, তারপরে প্রহেলিকা, তারপর বৈনয়িকী বিদ্যা। এই এতগুলো 64 কলার মধ্যে এতগুলো ম্যাজিকের ডিভিশন আছে। এগুলো নিয়ে আমরা কেউ গবেষণা করি না। আমরা সংস্কৃত পড়ি কজন? আমাদের ম্যাকাউলি সাহেব এসে প্রথম বলেছেন এইদের সমাজ থেকে সংস্কৃতটাকে রবার দিয়ে মুছতে হবে, যাতে বিলিতি মাল বলতেই সর্বশ্রেষ্ঠ বোঝায়, আর দেশি জিনিস ফালতু। এখনো কিন্তু সেই রবার দিয়ে আপসে আপসে রয়ে গেছে। বিলিতি মাল যে প্রাণের প্রতি প্রতি আমাদের প্রীতি, কি হারাচ্ছি আমরা জানি না। ম্যাজিক কথাটা মেজাই থেকে এসছে, MAGI, দ্য গিফট অফ মেজাই। শ্রীকৃষ্ণের জন্মের সময় সেই তিনজন ওয়াইজ মেন অফ দি ইস্ট, তিনজন ওয়াইজ মেন অফ দি ইস্ট,
তিনটে পণ্ডিতের কথা বলা হচ্ছে মেজাই। সুতরাং পাণ্ডিত্য এবং ম্যাজিক বা মেজাই একই জিনিস। একটু এগিয়ে যাওয়া, এক ধাপ এগিয়ে যাওয়া মানুষগুলো, তাদের কীর্তিকলাপ সাধারণ মানুষের কাছে ম্যাজিকের মতোই মনে হতো। এর বাইরে আর বলা ঠিক না। আমি একটা প্রশ্ন সবার শেষের জন্য রেখে দিয়েছিলাম। আমি আপনাকে অবশ্যই একটা দুঃখের আবহাওয়ার মধ্যে ছাড়তে চাই না, কিন্তু আমি এই প্রশ্নটা করতে চাইনি আগে, কারণ আমি জানি এটা আপনার খুব একটা গভীর অনুভূতির জায়গা। আমরা সকলেই আপনার মতোই আপনার বাবাকে শ্রদ্ধা করি, কিন্তু ওনার থেকে যে আপনার ট্রানজিশনটা, আপনার মঞ্চে উত্তরণটা, সেটা একটা খুব দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে হয়েছিল। আর ওই ব্যাপারে একটুখানি বলবেন? এটাই আমার আজকের শেষ প্রশ্ন, এরপরে আর প্রশ্ন করব না। শেষ প্রশ্ন, কোনো কিছু শেষ নেই। হ্যাঁ, ঠিকই। প্রশ্নের প্রতি সৃষ্টি হয় আবার আর একটু। তারপর কি হলো? সেটি আর্ট। তারপর তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। তো যাই হোক, আমার বাবা আমাকে বললেন যে লেখাপড়া করো, তারপর তুমি ম্যাজিক শুরু করো। কিন্তু বাবার সঙ্গে আমি সহযোগিতা করতাম প্রত্যেকটা প্রধান প্রধান খেলায় বা প্রধান প্রধান জায়গায়। আমি বাবাকে সঙ্গ দিতাম। কিন্তু এমএসসি পাশ করবার জন্য বাবা বললেন যে তুমি একটু ছাড়ান দাও এটা ব্যাপারটাকে, তুমি লেখাপড়াটা কনসেন্ট্রেট করো, তোমাকে কয়েকদিন আসতে হবে না আমার সঙ্গে। বাবা একা একা জাপান চলে গেলেন। আমি তখন পরীক্ষায় বসলাম। বাবা বলেছিলেন যে এমএসসি পাশ করো, তারপর তুমি ম্যাজিক করবে। আমার অনুমতি রইল। আমি সেই জন্য এমএসসি পরীক্ষার মন দিতাম, লেখাপড়া ফাঁকি দিইনি। একটা একটা করে পরীক্ষা পেরিয়ে গেল, খবর পেলাম আমি নাকি খুব ভালো ভাবে পাশ করেছি। প্রফেসররা, নমস্য ব্যক্তিত্ব, আমাকে দেখে খুব হাসতেন। ওই হাসিটা দেখেই বুঝতে পেরেছিলাম যে আমি বোধহয় বেশ ভালো রেজাল্টই করেছি। আর তখনই খবর পেলাম জাপানে বাবা মারা গেছেন। বাবা যে আমাকে এভাবে ঠকাবেন আমি ভাবতে পারিনি। আমি জানতে পারিনি যে আমার এমএসসি পাশ করা মানে বাবার অবসর গ্রহণ করা। আমার শুরু মানে বাবার নাকি শেষ। আমি কে বলে দেয়নি আমাকে। আমি যখন জাপানে গিয়ে পৌঁছালাম, দেখি ওরা একটা কফিনের মধ্যে বাবার দেহটাকে রেখে দিয়েছেন। আমার দাদা, উনি আমেরিকায় থাকেন, মানিক সরকার, বিরাট ইঞ্জিনিয়ার। ও, ওকে নিয়ে আমরা গর্বিত। ও ম্যাজিক জানে। আমরা প্রত্যেকে ম্যাজিক করতে করি। ও জাস্ট ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আর আমি এই সাইকোলজি নিয়ে পড়ে ম্যাজিক মধ্যে ঢুকে গেছি। দাদাও এসছেন বাবা ডেড বডির একটা কিছু করতে। দাদা বাবার ডেড বডিটা নিয়ে কলকাতায় ফিরে এলেন। আর তখনই আমি শুনলাম বাবা নাকি দলের সবাইকে বলে গেছেন প্রদীপ কলকাতা থেকে আসবে, ওকে বলবেন ও যেন ওর জাদুকর জীবন আজকের এই সন্ধ্যাবেলা থেকে শুরু করে। বাবার হাতের এই আংটিটা, এই লাল আংটিটা আর কালো আংটিটা, এটা আমরা পুরুষানুক্রমে, আমি 8 পুরুষ ধারণ করছি, আর এটা 2 পুরুষ বাবা নিজের ব্যক্তিগত। উনি না এটা খুলে দিয়ে গেছেন যে প্রদীপের মানে জানে। আমি বললাম মানেটা বাবা বলে যাননি, এখানে আমি ফিল করলাম গো অন, ক্যারি অন, দ্য শো শুড গো অন। শো চলছে, শো চলবে। আমি সেই দিন থেকে বাবার ওই ফেলে যাওয়া যে পোশাক, তখনও ঘামের গন্ধ বা ঘামি চপচপে ভিজে, সেটাকে গায়ে চড়িয়ে এখানে একটা ক্লিপ পরে আমার বডি মতো ফিট করে নিলাম। বাবার পাগড়ি মাথায় পরলাম, বাবার জুতো প্রণাম করে আমি পাই দিলাম।
বললাম the show is started and the show goes on. দ্য শো উইল গো অন, দ্য শো উইল গো অন। আপনি আমাদের প্রজন্মের পর প্রজন্ম, আপনি আপনার বাবা আমাদের মুগ্ধ করে রেখেছেন। আপনি অসম্ভব ভালো থাকুন। একটাই কথা, আমি আপনার বাবার ভীমনাথ থেকে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়ার কথা আমরা শুনেছি। তা সেটা যাতে আপনার না হয় সেই জন্য আমাদের মৌমিতা যে আপনার কাছে মিষ্টিটি নিয়ে গেছে সেটা কিন্তু ডায়াবেটিক সন্দেশ। তা সেইটা আমরা খেয়াল করেই আপনার কাছে পাঠিয়েছি। তা সেই মিষ্টি ঠিক আছে, খাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমি নিশ্চিন্তে খাবো। হ্যাঁ, নিশ্চিন্তে খেতে পারেন মিষ্টি, কোনো অসুবিধা নেই। আপনি ভালো থাকুন। আজকে আমাদের যে সময়টা আপনি আমাদের উপহার দিলেন, না আমাদের না, সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে এবং আপনার প্রতি অশেষ, অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন। আপনারাও ভালো নমস্কার, থাকুন। and নমস্কার। magic should go on. The magic should go জীবনে on, ম্যাজিক, definitely. অনেক ধন্যবাদ। সবার জীবনে ম্যাজিক ঘটুক। আমরা সবাই জাদুকর, একদম। সবাই মিলে জাদুকর। ভালো ম্যাজিক অফ থাকুন। ইন্ডিয়া। নমস্কার। নমস্কার।